আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি হয়ে গেল আমার সাথে। গেলাম বিয়ে খেতে, করে আসলাম বিয়ে, সেটা আবার ম্যামকে। অবশ্য এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ম্যামকে যে আমার পছন্দ হয়নি তা নয়, তিনি যথেষ্ট সুন্দরী এবং আমার ভালোও লাগতো তাকে। তবে ম্যাডামের বয়স কি অনেক বেশি না, সদ্য লেখাপড়া শেষ করে ভার্সিটিতে নিয়োগ হয়েছেন তিনি, ভালো ছাত্রী। এবং তার বাবা সেই কলেজের প্রিন্সিপাল হওয়ায় কোনো ঝামেলা পোয়াতে হয়নি তাকে। পরজোর তিনি আমার চেয়ে 2 কি 3 বছরের বড় হবে। তবে বিয়েটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বুঝতে পারছেন না তো কি বলছি আমি? তো চলুন তাহলে বুঝিয়ে বলি। ভার্সিটির ছাত্র আকাশ সকাল সকাল চলে গেছে ভার্সিটিতে। ভার্সিটিতে আকাশ বাইকটা রেখে যখন ক্লাসে যাচ্ছে বই রাখতে, ওই যে দেখ, ছান্নে দিয়া একটা চানওয়ালা আকাশ যাইতাছে। ওই ওই, এমনি চিল্লেতেছিস কেলা? ভাল লাগে না? হ্যাঁ হ্যাঁ। না রে দোস্ত, তোরে ছাড়া ভাল লাগে না। একটা গার্লফ্রেন্ড বানা, তখন ভাল লাগবো এলা। কেন, আসতে মানা আছে নাকি? না, তারপরও তো তোর এই সময় বিছানায় দেখা যায়। দেখ, বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন। ক্রাশ মানে? দেখি, আমি কিন্তু একবারও বলিনি ম্যামকে দেখে আমি ক্রাশ খাইছি। জাস্ট একবার বলছিলাম মেয়েটা সুন্দর আছে, সেটা তবু আবার সেই প্রথমে। আর তখন জানতামও না যে উনি টিচার হয়ে আসছে। ওকে ওকে, কুল কুল, আর রাখিস না। এভাবে আড্ডা দিতে দিতে ওদের ক্লাসের টাইম হয়ে যায়। ক্লাসে যায় ওরা। 10টা 30-এ আকাশের মনে পড়ে কালকে তো ওরা ওকে ভার্সিটিতে আসতে নিষেধ করেছিল। প্রিন্সিপাল স্যারের বাবার বন্ধু, মেয়ের বিয়ে, সেখানে যেতে হবে। আকাশ তখন বাড়িতে চলে যায়। দুপুরে আকাশের পরিবার, আব্বু আম্মু প্লাস আকাশ বিয়ে বাড়িতে চলে যায়। আব্বুর প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছে, হাজার হলেও ছোটবেলার বন্ধু বলে কথা। এদিকে প্রিন্সিপাল স্যারের ওয়াইফ, কেমন আছেন ভাবি? জি ভালো। আপনি কেমন আছেন ভাবি? এই তো আছি। মেয়েটা চলে যাচ্ছে, বুঝতেই তো পারছেন। কিছুক্ষণ পর আব্বু এসে আম্মুকে কি যেন বলল। তখন আব্বু আম্মুকে নিয়ে যেন কিছুক্ষণ তর্ক করলো। এরপর আকাশের কাছে এসে আকাশের আম্মু, তুই কাউকে ভালোবাসিস বাবা? আম্মুর কথায় বেশ অবাক হলাম, বললাম না তো আম্মু, কেন? আচ্ছা আব্বু, তুই আমার একটা কথা রাখবি? এমন বলছো কেন আম্মু? বলো কি করতে হবে। তুই এই বিয়েটা করে ফেল। না করিস না বাবা। আমি বেশ অবাকই হলাম, কি বলবো বুঝতে পারছি না, চুপ করে রইলাম। আব্বু বলো। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। আব্বু, কি বলছো তুমি এসব? ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু বউকে খাওয়াবো কি? আর কি হয়েছে বলবে প্লিজ। তোর কোনো কিছু শুনতে হবে না, আর কোনো কিছু ভাবতেও হবে না। তুই এখন বিয়ে করবি, ব্যাস। আমি আর কি করব, অগত্যা করতে হলো বিয়েটা। যথানিয়মে বউকে নিয়ে বাড়ি এলাম, এখনও দেখিনি তার মুখ। আম্মু ওকে আমার রুমে নিয়ে গেল। রাত 11টা, ঘরের সামনে দাঁড়িয়ে ভাবছি রুমে যাব কি যাব না। এমন সময় আব্বু এসে বলল, কি আব্বু, মন খারাপ? না না না, মন খারাপ হবে কেন? তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? হুম, যাও রুমে যাও। হুম, যাচ্ছি তো। আল্লাহ নাম নিয়ে প্রবেশ করলাম রুমে, দরজাটা বন্ধ করে বিছানায় বসলাম। বাহ, খুব সুন্দর করে তো রুমটা সাজিয়েছে। এমন সময় বউ বলল, ওইখানেই থাকুন, আর এক পাও এদিকে আসবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। এ আমি কাকে দেখছি? ইনি তো ভার্সিটির নতুন ম্যাম। ইনি তাহলে স্যারের মেয়ে? কই, স্যার তো কোনোদিন বলেনি। ম্যাম, আপনি? তুমি এখানে? ম্যাম, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। সে যাই হোক, আমি সোজা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি একটি ছেলেকে ভালোবাসি, নাম শ্রাবণ। ও এখন আমার বিয়ে করতে পারবে না, কিছুদিন পরে বিয়ে করব আমরা। আমি বিয়ে করতে চাইনি, কিন্তু আব্বু মরে যাওয়ার কথা বলে বিয়ে ঠিক করে ফেলে অন্য কারোর সাথে। পরে আমি আর শ্রাবণ মিলে বিয়ে ভাঙার প্ল্যান করি, আর বরযাত্রী না আসার কারণ হলো আমাদের প্ল্যান, তাই বিয়েতে রাজি হয়েছি। কিন্তু পরে তোরা আমাদের প্ল্যানে পানি ঢেলে আমায় বিয়ে করে নিয়ে আসিস। এখন একদম আমার কাছে আসবি না। আমি ওর সাথে ফোনে কথা বলেছি, কিছুদিন পর তোকে ডিভোর্স দিয়ে আমি শ্রাবণকে বিয়ে করব। একদম এই কথাগুলো বলে থামলো ম্যাম। বুঝতে পারলাম মাথা ঠিক নাই তাই ওনার। বেশ রেগেই আছে, তুই দোকারি করছে। কিছুই বললাম না আমি, হাজার হলেও ম্যাডামই তো। আমি কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই বন্ধুদের সাথে যত দুষ্টমি ফাজলামি করি না কেন, মেয়েদের ধারের কাছেও যাই না। ভাবছি কি বলবো, এমন সময় ম্যাম। ওয়াশরুমটা কোন দিকে? ফ্রেশ হতে হবে। হাত দিয়ে দেখিয়ে দিল আকাশ। ফ্রেশ হতে গেল ম্যাম।
ম্যাম ফ্রেশ হতে হতে তার পরিচয়টা দিয়ে দেই। তিনি আসলে কিছু একটা ফয়সলা করতে হবে। ম্যাম মানে আকাশের বিয়ে করা বউ। নাম আহিয়া রহমান নীলা, ডাকনাম নীলা। বাবা মার একমাত্র সন্তান। কিছুদিন আগে লেখাপড়া শেষ করে বাবার ভার্সিটিতে নিয়োগ হয়েছে। আকাশ ঠিক সেই ভার্সিটিরই ছাত্র। আর কিছু বলা যাবে না, নীলা চলে এসেছে। ড্রেস কই? ড্রেস চেঞ্জ করব। এতক্ষণ নীলার দিকে ভালোভাবে খেয়াল করিনি, এখন করলাম। অনেক সুন্দর লাগছে তাকে, আগে তো এত সুন্দর লাগেনি। এসব ভাবতে ভাবতে আবার নীলার ডাক। কি হলো? আমি না ড্রেস আনতে বললাম? আহ, জি জি, ওইখানে দেখুন। নীলা ড্রেস চেঞ্জ হয়ে আসলো, বিছানায় এসে বসে। শোনো, আমি যেই কয়েকদিন আছি একদম স্বামীর অধিকার ফলাতে আসবে না, তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। জি, কতদিন থাকবেন এখানে? 3 মাসের মতো, তারপর ডিভোর্সের পর শ্রাবণ আমায় বিয়ে করবে। আমার দিকে একটা রাগের লোক নিয়ে কথাটা বলল নীলা। আমি আর কিচ্ছু বললাম না, এমনি এমনি কথা বাড়িয়ে লাভ নেই, তাই শোয়ার জন্য বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আয় আয়, এখানে কি করো? ঘুমাবো তাই শুয়েছি। দেখছো না আমি খাটে আছি? তো তো মানে তোমার সাথে আমি এক বিছানায় ঘুমাবো? অসম্ভব। তাহলে কোথায় ঘুমাবেন? আমি তোমার সাথে একসাথে ঘুমাতে পারবো না। তুমি সোফায় ঘুমাও, নয়তো আমি। আচ্ছা, একদিন তুমি সোফায় ঘুমাবে, একদিন আমি, ওকে? প্রয়োজন নেই, আপনি আমার বাড়ির অতিথি, তাই আপনি খাটেই ঘুমান, আমি সোফায় ঘুমাবো। বলেই একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আকাশ, তোমার কাছে ফোন আছে? জি, থাকবে না কেন? ফোনটা দাও, কথা বলবো। শ্রাবণের সাথে? হুম। 2 মিনিট অপেক্ষা করুন, সিমটা খুলে নিই। সিম খুলতে হবে কেন? 2টা সিম আছে, এটা সম্পূর্ণ পার্সোনাল, একটা নম্বর বন্ধুরা জানে। এরপর মোবাইল দিল আকাশ। নীলা কল করলো শ্রাবণকে, প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বারে কলটা ধরলো। কথা বলছে তারা। আমি ছাদে চলে আসলাম, আর ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে ঠিক এসবই ভাবছিলাম। এবার তো বুঝলেন? যাই হোক, অনেকক্ষণ যাবৎ ছাদে দাঁড়িয়ে আছে আকাশ। না, এখন রুমে যাওয়া যাক। আকাশ রুমে এসে দেখে নীলা ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থাতেই কি মেয়েদের কি সৌন্দর্য অতুলনীয়? হয়তোবা। কি মায়াবী চেহারা। বিয়ে যেহেতু আমার সাথে হয়েছে, তাহলে অন্য কারোর সাথে প্রেম করার কি দরকার ছিল? 7-5 ভাবতে ভাবতে আকাশ গিয়ে সোফায় শুয়ে পড়ে। সকালে ওই ওই, তাড়াতাড়ি ওঠো। ওই আমু, বিরক্ত করো না তো, সরো। ওই ওই ওই, আমি তোমার আম্মু না। উঠতে বলছে, তাড়াতাড়ি ওঠো। এখানে শুয়ে আছো কেন? দেখে ফেললে আমার সমস্যা হবে। উঠছি তো, যাও। এমন সময় মুখে পানির ঝাপটা লাগায় লাফ দিয়ে উঠে পড়ল আকাশ। কি কি কি- কি হয়েছে কি? ওঠো না কেন? ও ম্যাম, আপনি? সরি, আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আর শোনো, আব্বু আম্মু যেন আমার বিষয়ে কিছু জানতে না পারে। খাবার টেবিলে আকাশ, ভার্সিটিতে যাবি আজ? যাবো তো, কেন? না, 2-3 দিন বিশ্রাম নিতিস। না আব্বু, যেতে হবে। নতুন বিয়ে করে আনলি, বৌমার সাথে একটু গল্প করবি। এখন ক্লাস কিসের? আন্টি, আমার ভার্সিটিতে ক্লাস আছে, আমাকেও যেতে হবে। আপনি যাবেন? আন্টি কি? হ্যাঁ, মা বলো। তোমার ক্লাস? যতদূর জানি তুমি তো এখন ভার্সিটিতে পড়ো না। আসলে আম্মু, উনি আমাদের ভার্সিটির টিচার। ও, তাই বলে আপনি করে বলছিস? টিচার ভার্সিটিতে বাসায় না ওকে। টিচার ভার্সিটিতে বাসায় না ওকে। আর লীলা, তুমি যেহেতু ওর টিচার, তাই ওকে একটু বাসায়ও পড়িও, কেমন? জি আম্মু। ওকে, দুজনে যেহেতু যাচ্ছ তাহলে একসাথেই যেও। মা, আমি একা যেতে পারবো। জানি পারবে, তবুও একসাথে যেও। আর আব্বু, বাইক না নিলে কার নিও, ওইটা তোমার আম্মুর কাছে চাবি। না আব্বু, লাগবে না। রুমে এসে রেডি তুমি? তাহলে চলো। একটা কথা বলি, ভালো করে শোনো। বাড়িতে তোমার আব্বু আম্মুর জন্য তুমি করে বলবে, আর সব জায়গায় আপনি, ওকে? বাইক স্টার্ট দিয়ে উঠে পড়ুন। বেশি জোরে চালাবে না বাইক, আর একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে না। আমার বয়েই গেছে সব করতে। আমার ধরে বসুন, নয়তো পড়ে যাবেন। হুম। এই প্রথম কোনো মেয়েকে বাইকে নিয়ে যাচ্ছি, তবুও আবার বিয়ে করা ম্যাম না, মানে বউ। কি ফিলিংস। ভার্সিটিতে চলে আসলাম, নীলা চলে গেল। এদিকে আকাশ বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। ছুটি হওয়ার প্রায় আধ ঘন্টা আগে আকাশ বাইরে এসে দাঁড়িয়ে আছে। তখন নীলা ভার্সিটি থেকে বেরিয়ে রিকশায় উঠল। আকাশ আর কোনো কিছু না ভেবেই বাইকে স্টার্ট করে
রিক্সার পেছনে পেছনে যেতে লাগলো। নীলা একটা রেস্টুরেন্টে গিয়ে নামলো। একটু দূরে পেছনে পেছনে আকাশও নামলো। এমন সময় কোথা থেকে একটা ছেলে এসে নীলার হাত ধরে। ওহ জান, তুমি এসে গেছো, চলো ভিতরে চলো। এগুলো দেখে তো আকাশের মাথা গরম হয়ে যাচ্ছে। আজ বাড়িতে আসুক, এর একটা বিহিত করতেই হবে। আকাশ আর ওখানে এক মুহূর্তও না দাঁড়িয়ে থেকে সোজা বাড়িতে চলে আসলো। কি রে নীলা কই? আর একটা ক্লাস আছে, তাই একটু পরে আসছে। এই বলে আকাশ রুমে চলে আসলো। বেশ রেগেই আছে সে। বেশ কিছুক্ষণ পর নীলা বাসায় আসলো। কোথায় গিয়েছিলে? সে কৈফিয়ত তোমাকে দিতে হবে? না, যেটা বলছি সেটা উত্তর দিন। বললাম না? একটা কথা বলি, মন দিয়ে শুনুন। কতদিন এখানে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অন্তত যতদিন আছেন আমার সাথে, মানে আমাদের ডিভোর্স না হচ্ছে, ততদিন কারোর সাথে দেখা করতে যেতে পারবেন না। ফোনে কথা বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার। আমার আব্বুর একটা মান সম্মান আছে, সেটা নিয়ে টানাটানি করার অধিকার আপনার নেই। বুঝতে পারছেন? নীলা কিছুক্ষণ চুপ করে কি যেন একটা ভাবলো, তারপর বলল। বাবা, পিচ্চির মুখে কথা ফুটেছে দেখি। বলেই হাসতে লাগলো নীলা। দেখুন, একদম ফাজলামি করবেন না। আর আমি মোটেও কোনো হাসির কথা বলিনি। আব্বু আপনাকে আমার বউ করে নিয়ে এসছে আপনার বাবার সম্মান রক্ষার্থে। আর আপনার দ্বারা যদি আব্বুর সম্মানের ক্ষতি হয়েছে, তো আপনার ওই নাম কি যেন, লবণরা শ্রাবণ, ওর হাত পা একদম ভেঙে ফেলবো। সাথে আপনারও ক্ষতি হতে পারে, তাই সাবধান। কথাগুলো বলেই আকাশ হনহন করে রুম থেকে বেরিয়ে পড়ল। এদিকে নীলা এখনো ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আর ভাবছে। হ্যাঁ, আকাশের কথাগুলো তো ঠিকই। ঠিক আছে, 3টা মাসই তো দেখতে দেখতে কেটে যাবে। এই কয়েকদিন দেখা না করলে কিছুই হবে না। আর তাছাড়া শ্রাবণের সাথে কথা বলার জন্য ফোন, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার ইত্যাদি এগুলো তো আছে। ইচ্ছে হলে ভিডিও কলেও কথা হবে। রাত 11:30। আকাশ এখনো বাড়ি ফেরেনি। তার আব্বু আম্মু বেশ চিন্তিত হয়ে আছেন। কই, আকাশ তো কখনো এতক্ষণ বাইরে থাকে না। কিছু হলো না তো আবার? নীলাও কিছুটা চিন্তিত। তখন তো বেশ রেগেই ছিল। কিছু করে বসলো না তো আবার? রাত 12টার দিকে আকাশ বাসায় ফিরল। বিকেলের পর আর দেখলাম না, কই ছিলি? আর এত রাত করে ফিরলি যে? মাহিম নিয়ে গেল ওদের বাসায়। তাই এত রাত করলি? আজ কি ওর বিয়ে ছিল না জন্মদিন? আসলে তেমন কিছু না আব্বু, দুজন মিলে শুয়ে শুয়ে একটা হরর ফিল্ম দেখছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কেন, তোর রুমে টিভি নেই? সেখানে হরর ফিল্ম হয় না? ও হ্যাঁ, তাই তো আম্মু, সরি, মনে ছিল না। আজ থেকে দেখবো। ওকে, নাও খাবার খেয়ে নাও। সরি আম্মু, পেট ভরা। আন্টি না খেয়ে আসতে দিল না। ওকে যাও, ঘুমাতে যাও। আর এত রাত করে বাসায় ফিরবে না। বেশি রাত হয়ে গেলে বন্ধুর বাসায় থেকে আসবো। এই বলে আকাশ আর অপেক্ষা না করে রুমে চলে আসলো। রুমে এসে দেখে নীলা ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন একটা ফোনে কথা বলছে। শ্রাবণের সাথে হয়তো। গেল তো মাথাটা গরম হয়ে, কিছু বলাও যাচ্ছে না। থাকুক, কথা বলুক, তাতে আমার কি। কিছুক্ষণ পর নীলা কথা বলা শেষে রুমে এসে। সত্যি মাহিমদের বাসায় গেছিলে? কেন? না, মনে হলো আমার উপর রাগ করে কোথাও গিয়েছিলে। ভুল মনে হয়েছে। আচ্ছা, যেই কয়েকদিন আছি আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? আকাশ কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর। শ্রাবণের সাথে প্রতিদিন দেখা করতে যাওয়ার ধান্দা? সরি, আমি অতটা দয়ালু নেই যে নিজের বউকে অন্য কারোর সাথে দেখা করতে নিয়ে যাব। এতে এলাকার কেউ দেখলে আমার ফ্যামিলির সমস্যা। না না, দেখা করার কথা বলছি না। আমি ডিসিশন নিয়েছি 3টা মাস দেখা না করেই কাটাবো। কিছুক্ষণ আগে শ্রাবণকে এই কথাটা বললাম। প্রথমে রাজি হয়নি, কিছুক্ষণ তর্ক করার পর রাজি হয়েছে। ও ভালো, ধন্যবাদ। আপাতত এই কয়েকদিন আমরা বন্ধু হয়ে থাকতে পারি না? আকাশ ভাবছে, ভালোবাসার উৎস দুইটা, ভালো লাগা আর প্রেম। ভালো লাগার উৎস একটাই, তবে প্রেমের বেশ কিছু উৎস রয়েছে, যেমন মায়া। আর ভালো লাগার প্রতি আকর্ষণ বেশি আর প্রেমের শক্তি বেশি। আকাশ কি পারবে নীলাকে মায়ায় জড়িয়ে ফেলতে? সে কি পারবে নীলাকে বাকি অংশে ভালোবাসতে? না, 3 মাস পর সত্যিই ডিভোর্স হয়ে যাবে। বন্ধুত্বটা কি ভালোবাসার কোনো উপাদানের মধ্যে পড়ে? হয়তো। নীলার ডাকে আকাশের ভাবনার ছেদ পড়ল। আকাশ, ও হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু, ওকে? ওকে, তাহলে তুমি সব জায়গায় তুমি বলতে পারো, সমস্যা নেই। তবে আমায় কোনো প্রকার চাপ দিতে পারবে না। ওকে, তাহলে ম্যাথ বইটা বের করো এখন। কেন, কি করবে? সকালে মানা তোমায় পড়াতে বললো, মনে নেই? হ্যাঁ বলেছে, তাই বলি এত রাতে এখন?
এখন তো পড়াতে চাচ্ছিলাম না, কিন্তু একটা কথা মনে পড়ে গেল। ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা, বিন্দু বিন্দু চল, গড়ে ওঠে পাহাড় পর্বত, সাগর অতল। তাই আজকে একটা অঙ্ক, কালকে 2টা অঙ্ক, এভাবে করতে করতে একসময় বিদ্যার সাগর হয়ে উঠবে তুমি। মরার পরে। কথাটা আস্তে করে বলে বইটা নিয়ে আসলো আকাশ। ওকে, আমরা প্রথম থেকেই শুরু করি, কি বলো? আচ্ছা। এই অঙ্কটা করো তো। অঙ্কটা আকাশ পারে, কিন্তু দেখতে চায় যে নীলা কেমন বোঝায়, তাই বলল। এই অঙ্কটার জন্যই এত সমস্যা, শুধু এই অঙ্কটাই পারি না আমি। নীলা আকাশের কথা আর কথার ভঙ্গিমা দেখে হেসেই খুন। কি, এই অঙ্ক পারো না তুমি? আকাশ অবাক চোখে নীলার দিকে তাকিয়ে আছে। এই প্রথম নীলাকে এভাবে হাসতে দেখছে আকাশ। মেয়েদের হাসিও এত সুন্দর হয় জানা ছিল না, যেন মুক্তা ঝরে পড়ছে মুখ দিয়ে। নীলার ডাকে আকাশের ঘোর কাটলো। কি দেখো হা করে, এদিকে তাকাও, অঙ্কটা বুঝে নাও, তারপর ঘুমাবো। নীলা অঙ্কটা বোঝাচ্ছে আর আকাশ ভাবছে, আমায় নিয়ে ট্রোল করা? হ্যাঁ, দাঁড়াও বাবু, দেখাচ্ছি মজা। আকাশের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। আরে অঙ্ক এত সোজা? বুঝে গেছি, থ্যাংক ইউ। একটা কথা বলি, বলো। তুমি ভূতে ভয় পাও? নীলা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো, তারপর, ভূত বলতে কিছু আছে নাকি যে ভয় পাবো? আকাশ বুঝতে পারলো নীলা অবশ্যই ভয় পায়। থ্যাঙ্কস গড যে তুমি আমায় এত সাহসী একটা বউ দিয়েছো। নীলা, তুমি ঘুমাবে? ঘুমাও, আমার একটা মানে ভূতের ফিল্ম দেখতে হবে। গুড নাইট। কি 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 তুমি এখন রাত 12:30টায় ভূতের ফিল্ম দেখবা? জানো না 12টার পর ভূতদের শক্তি বেড়ে যায়? আরে ধুর পাগলি, ভূত বলতে কিছু আছে নাকি? তুমি ঘুমাও। এই বলে আকাশ স্টাডি রুম থেকে বেডরুমে চলে আসলো। পেছনে পেছন নীলাও আসলো। নীলা সোজা এসে বিছানায় শুয়ে পড়ল। আর আকাশ বাল্বটা অফ করে টিভি অন করে একটা ভয়ঙ্কর বাংলা ভূতের ফিল্ম প্লে করে সাউন্ডটা একটু জোরে দিয়ে সোফায় গিয়ে বসে পড়ল, যেন নীলা দেখতে না চাইলেও শুনতে অবশ্যই পায়। শুরুতেই ফিল্মের একটা ভয়ঙ্কর শব্দে নীলা কাঁথা মুড়ি দিল। ফিল্মের শুরুতে সংকেত দিচ্ছে এক ভয়ঙ্কর কণ্ঠে, রাত 12টার পর কখনো একা বিছানায় থাকবেন না। রাতে কখনো ব্যালকানির দিকে তাকাবেন না, তাকালে দেখবেন কিছু একটা নড়ে উঠল। আপনি ভাববেন মনের ভুল, হয়তো আসলে ওটা কোনো মনের ভুল না। রাতে কখনো সিলিং ফ্যানে ঘরে রাখবে না, না হলে দেখবেন মাঝরাত্রিতে কেউ ফ্যানের সাথে ঝুলে আছে। নীলা তো এগুলো শুনে রীতিমতো ঘামতে শুরু করেছে আর বারবার ব্যালকনি, ফ্যান, জানালার দিকে তাকাচ্ছে। আকাশ কি ফিল্ম দেখছে? আরে না, আকাশ তো নীলার কাণ্ড দেখছে। এটাই তো ওর প্ল্যান। কিছুক্ষণ পরে, আয়াস, আয়াস প্লিজ। কিছু বলবে? তাড়াতাড়ি বলো। অনেক ভয়ঙ্কর ফিল্মটা, পুরাই জোস, দেখতে হবে। আমি দেখবো। আরে বাস, তাহলে শুয়েছো কেন? সোফায় এসে বসো। নীলা আর দেরি না করে আকাশের পাশে গিয়ে বসলো। কি ভাবছেন, ফিল্ম দেখার জন্য নীলা আকাশের পাশে গিয়ে বসেছে? আরে না, ভয়ে তো বেচারির অবস্থা খারাপ, তাই আকাশের পাশে গিয়ে বসলো। ফিল্ম হচ্ছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, আর নীলা নিচের দিকে তাকিয়ে আছে আর ভয়ে আস্তে আস্তে আকাশের দিকে যাচ্ছে। আকাশ নীলার দিকে তাকিয়ে আছে, দেখছে আর মনে মনে হাসছে। আকাশের হাত ধরে আছে নীলা। আকাশের শরীরের সাথে তার শরীর কিছুটা লেগে আছে। সে কি ফিলিংস! না, অনেক হয়েছে, এবার বেচারিকে ঘুমাতে দেওয়া যাক। নীলা কি ভয় পাচ্ছ? হ্যাঁ মানে না না না, কালকে না তোমার ক্লাস আছে, এত রাতে ফিল্ম কিসে? ঘুমিয়ে পড়ো। হ্যাঁ যাও, তুমিও ঘুমিয়ে পড়ো, আর 10 মিনিট থেকে আমিও ঘুমাবো। নীলা বিছানায় গেল। এমন সময় ফিল্মে ওই দেখো ব্যালকানিতে দাঁড়িয়ে আছে কালো মুখোশধারী এক। ভয়ে নীলার গলা কাট হয়ে আসছে। আয়াস, বলো। বলছিলাম কি, বলো। না মানে তুমি খাটে শুতে পারো। আমি একদিনের জন্য খাটে শুতে পারবো না, পিঠ ব্যথা হয়ে যাবে। নীলা কিছু একটা ভেবে, না মানে প্রতিদিন শুতে পারো। এটা তো আকাশের কল্পনায় ছিল না। মনে মনে ভাবলো, আর একটু ডোজ দেই। আমি কোলবালিশওয়ালা বিছানায় শুতে পারি না, অ্যালার্জি আছে। না না, কোলবালিশ নেই, আসো প্লিজ। এই বলে আকাশ বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ফিল্মটা দেখছে। টিভিটা নীলার সাইডে ওপরে, তাই আকাশ নীলার দিকে ঘুরে শুয়ে আছে
আর নীলা ফিল্মটা দেখবে না বলে তাই উল্টো ঘুরে শুয়ে আছে, মানে আকাশের দিকে। ফিল্মে সেই ভয়ঙ্কর কণ্ঠে সর্বশেষে আপনাদের রয়েছে একটা উপদেশ, সেটা হলো আকাশ নীলার দিকে তাকিয়ে দেখে বালিশকে খুব শক্ত করে হাত দিয়ে ধরে আছে নীলা। না, আর নয়, অনেক হয়েছে। আকাশ টিভিটা অফ করে নীলার মাথায় হাত দেয় স্বাভাবিক করার জন্য। সাথে সাথেই নীলা আকাশকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আকাশ মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। না, বেশ ভয় পেয়েছে মেয়েতে। এমনটা না করলেও হতো, কিন্তু আমার কি দোষ? ওই তো বললো ভূতে ভয় পায় না। নীলার ভয়টা কাটানোর জন্য আকাশ নীলার মাথায় হাত রেখে, নীলা, কি হয়েছে? কোনো সমস্যা? ভয় পাচ্ছ? নীলা! নীলার হুঁশ ফিরতেই এক ঝটকায় আকাশ থেকে দূরে সরে আসলো। সরি, বুঝতে পারিনি। সমস্যা নেই, বই তো, তাই না? আকাশ, কুলবালিশটা আনবে প্লিজ। আমি না বললাম কোলবালিশে আমার অ্যালার্জি? দুর্বলতার সুযোগ নিচ্ছ? আকাশ আর কিছু না বলে উঠে গিয়ে কোলবালিশটা এনে দুজনের মাঝখানে রাখলো। থ্যাঙ্কস। হুম, ভূতে ভয় পাও, তখন না বললে কেন? ভূত নেই তাই ভয় পাই না, কিন্তু জিন তো আছে। জিনের কথা বলতেই আকাশের একটা বুদ্ধি মাথায় আসলো। আচ্ছা নীলা, তুমি কি জানো স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা থাকলে সেখানে শয়তান এসে শুয়ে পড়ে? আকাশ, তুমি ভালো করেই জানো আমিও শ্রাবণ দুজনকে ভালোবাসি, তাই প্লিজ আমাদের মাঝে আসার চেষ্টা করো না। হ্যাঁ, আমি মাঝে আসছি না? আমাদের স্বামী স্ত্রীর মাঝে শ্রাবণ আসছে। ওকে, ঘুমাও, শুভরাত্রি। এই বলে আকাশ পাশ ফিরে শুয়ে পড়ল। নীলাও আর কিছু বলল না, দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে আকাশের ঘুম ভাঙলো ফোনের রিংটোনে। ঘুম ভাঙতে দেখি নীলা গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, চুল আঁচড়াচ্ছে। আহ, কি সুন্দর সকাল! সকালটা তো ভালো কিছু দিয়ে শুরু হলো, সারাদিন কি ভালো যাবে? এদিকে যে ফোন বেজেই চলেছে, তার দিকে কোনো খেয়াল নেই আকাশের। নীলা পেছনে ঘুরে, ওই, তোমার ফোন সেই কখন থেকে ভ্যা ভ্যা করছে, ধরো না কেন? ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। মোবাইলটা নিয়ে ব্যালকানিতে গেল আকাশ। ওই কোন ছাগল রে, আমার সুন্দর সকালে 12টা বাজেলি? মাম্মা, আজ একটু তাড়াতাড়ি ভার্সিটিতে আছিস, একটা দারুণ খবর আছে। রাখ তোর খবর, ফোন রাখ। আকাশ, আম্মু ডাকছে, ফ্রেশ হয়ে আসো। হুম। আকাশ ফ্রেশ হয়ে আসে খাবার টেবিলে। আকাশ, আজ বৌমাকে নিয়ে শপিং করতে যাবি? কেন আব্বু? শপিং এ মানুষ কেন যায়? হুম, কেনাকাটা করতে? তাহলে তুই কেন যাবি? ওকে, টাকা দাও। তোরা আম্মুর কাছে ক্রেডিট কার্ড নিয়ে যাস। হুম, কখন যাব? ক্লাস শেষে। ব্রেকফাস্টের পর। রেডি হো, আজ একটু তাড়াতাড়ি ভার্সিটি যেতে হবে। তুমি যাও, আমি একা যেতে পারবো। আমি আব্বুর বকা খেতে পারবো না। যা বলছি তাড়াতাড়ি করো। এরপর নীলা রেডি হয়ে বেরিয়ে এলো। চলো। হুম, আমায় ধরে বসো, নয়তো পড়ে গেলে সব সেই ঝামেলা আমারই ঝামেলা পথে হবে। পারবো না, চলো তুমি। বাইক স্টার্ট করে আকাশ একটু স্পিড দিতেই নীলা আকাশের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে। ওই, আমি জড়া ধরলে কেন? ওই, কালকে তো এভাবে যাওনি, আস্তে চালানো যায় না? কালকে তো কাঁধে হাত রেখেছিলে, আজকে তো ভাব নিচ্ছ। ধরে বসো নয়তো পড়ে যাবে। হুম। ভার্সিটিতে এসে নীলা চলে যায় আর আকাশ বন্ধুদের কাছে। কিরে, আজকে তাড়াতাড়ি আসতে বললি যে? দোস্ত, তুই তো ছ্যাঁকার হাত থাইকা বাইচে গেছ, আগে ট্রিট দে, পরে বলি। বলবি কি হয়েছে? আমাকে তো গার্লফ্রেন্ড আছে, আর তোর আছে ক্রাশ। 2 দিন আগে তোর ক্রাশের বিয়ে হয়ে যাচ্ছিল, কিন্তু পরেরটা ভেঙে গেছে। আহ দোস্ত, কি খবরটাই না দিলাম। দে ট্রিট দে। আচ্ছা, তাহলে আমি একটা খবর দেই, তোরা ট্রিট দে। ওকে, আমি ওনাকে বিয়ে করেছি। হ্যাঁ। আকাশ, জি স্যার। এদিকে আসো। জি। কেমন আছো? জি ভালো, আপনি? ভালো। তোমার আব্বু আম্মু কেমন আছে? জি, ওনারাও ভালো। বলছিলাম কি, তোমার তো পরীক্ষার এখনো অনেকটা সময় আছে, তাহলে তোমরা কোথাও থেকে ঘুরে আসো। ম্যামের ক্লাস আছে তো। আরে ধুর, এখন শপিংয়ে যাও, আমি নীলাকে পাঠিয়ে দিচ্ছি।
নীলাকে নিয়ে শপিং মলে প্রায় 2 ঘন্টা হলো এসেছে। আকাশের কেনাকাটা অনেক আগেই শেষ, কিন্তু নীলা এখনো একটাও শাড়ি পছন্দ করতে পারেনি। কিছুক্ষণ পর আকাশ, এটা কেমন দেখো তো? ওয়াও, এটাই তো খুঁজছিলাম এতক্ষণ আমি। থ্যাংক ইউ। হুম। এরপর আরও কিছু কেনাকাটা করে আকাশের আব্বু আম্মুর জন্য কিছু কেনাকাটা করে বাসায় ফিরল। রাতে খাবার টেবিলে কালকে তোমরা থাইল্যান্ড যাচ্ছ হানিমুনে? কথাটা শোনা মাত্রই আকাশের কাশি শুরু হয়ে গেল। আম্মু, আমি না এখনো ছোট, তার উপর লেখাপড়া করি, এখন হানিমুন কিসের? হুম। হ্যাঁ আব্বু, কিছুদিন পরে গেলে হয় না? না, কালকে যাচ্ছ, ব্যাস। সবকিছু রেডি করা আছে। খাওয়া শেষে সবকিছু গুছিয়ে নাও, সকালে বেরোচ্ছ। কি আর করা, আব্বু জোরাজোরির কারণে যেতেই হবে এখন। রাতে সব কিছু গোছাচ্ছে এমন সময়। আকাশ, একটা কথা বলি। হুম, বলো। বলছিলাম কি, ওখানে তো আমাদের গিয়ে একা একা বসে থাকতে হবে, আর ওখানে তো তোমার পরিচিত কেউ নেই। তাই শ্রাবণকে আমার সাথে নিয়ে যাই। ওখানে দেখা করলে তো আর কেউ দেখবে না। আকাশ কি বলবে বুঝতে পারছে না, তার এখন কি করা উচিত সেটা বুঝতে পারছে না আকাশ। ও যাবে? আমতা আমতা করে কথাটা বলল আকাশ। হুম, আমি বললে অবশ্যই যাবে। দাঁড়াও, ওকে বলে দেই। কথাটা বলে নীলা শ্রাবণের নাম্বার ডায়াল করলো। একবার কল হলো, কিন্তু রিসিভ হলো না। দ্বিতীয়বারও রিসিভ হলো না। তৃতীয়বারে কলটা রিসিভ হলো। হ্যালো, কে? আমি নীলা। আপনি কে? শ্রাবণ কোথায়? আপনি শ্রাবণের কে হন? এখানেই শ্রাবণ, আর আমি শ্রাবণের। পুরো কথাটা বলার আগেই শ্রাবণ ফোনটা কেড়ে নিল। হ্যালো, কে? হ্যালো শ্রাবণ। কে? আরে আমি নীলা। ও, কিছু বলবে? তাড়াতাড়ি বলো, একটা জরুরি কাজে আছি। বলছিলাম কি, তুমি কি কালকে ভ্রমণে যাবে আমার সাথে কিছুদিনের জন্য? না না, এখন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে আছি, সপ্তাহখানেক পরে যেতে পারবো। এখন কোথায় আছো তুমি? আব্বু আমার সাথে কক্সবাজার আসছি। বাই, পরে কথা বলবো, ফোন দিও না। এই বলে শ্রাবণ কলটা কেটে দিল। নীলার মনটা খারাপ হয়ে গেল। আকাশ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিল। শ্রাবণ যাবে না শুনে বেশ খুশি হলো আকাশ, কিন্তু মুখে তা প্রকাশ করলো না। কিছু শোনেনি এমন ভনিতা করে নীলাকে জিজ্ঞেস করলো। রেডি হচ্ছে শ্রাবণ? কখন এয়ারপোর্টে আসবে? একটু তাড়াতাড়ি আসতে বলো। কি হলো, কিছু বলছো না যে? শ্রাবণ যাবে না, সে কক্সবাজার গেছে কি একটা গুরুত্বপূর্ণ কাজে। সপ্তাহখানেক পরে ফিরবে। এ মা, কেন? এখন কি হবে? আর আব্বু যেহেতু যেতে বলেছে সেহেতু যাওয়ার ফাঁকি দেওয়ার কোনো চান্সই নেই। সমস্যা নেই, আমরা দুজনেই যাব। আমরা? ওকে ওকে, তাহলে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাও, আমি একটু বাইরে থেকে আসছি। এই বলে আকাশ বেরিয়ে পড়ল বাড়ি থেকে। উদ্দেশ্য বন্ধুদের ঠিকানা। কিছুক্ষণ পর দোস্ত, খেলবি? মাহিমরা ক্যারাম খেলছে, তাই আকাশকে উদ্দেশ্য করে কথাটা বলল বাবলু। না রে, কালকে থাইল্যান্ড যাচ্ছি, তাই তোদের সাথে দেখা করতে আসলাম। কস কি দোস্ত? কেন রে? কি করবো বল, তোদের ম্যাডাম বায়না ধরেছে। দোস্ত, সত্যি করে একটা কথা বলতো, ম্যাডামকে তোর শুধুই ক্রাশ ছিল, না তোরা দুজন লুকিয়ে প্রেম করতি? কেন রে দোস্ত, এমন মনে হলো কেন? বিয়ে করতে না করতে ম্যাডামের ছাত্র কাছে থাইল্যান্ড যাওয়ার বায়না ধরে, তাই বললাম আর কি। আরে না, আব্বুর জড়াজড়িতে যেতে হচ্ছে, আর তাছাড়া ম্যামের ব্যাপারটায় ঝামেলা আছে। থাইল্যান্ড থেকে এসে বলবো। বাই। ওকে, সাবধানে যাস। আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিস, ওখানে আমার ছোট মামা থাকে। ওকে, বাই। বাসায় এসে জামা কাপড় গোছানো শুরু করলো আকাশ। ব্যাগ গোছানো প্রায় শেষ, ব্যাগে বিন্দু মাত্র জায়গা নেই। তখন বাঁধলো মহাবিপত্তি। ট্রাউজার আর গেঞ্জি নেওয়া হয়নি। কি করি এখন? নতুন করে শুরু করার কোনো মানে হয় না। দেখি নীলাকে বলে কিছু করতে পারে কিনা। নীলা? হুম। এই নীলা। আচ্ছা, তোমার কি মনে হয় আমার কানের সমস্যা আছে? মোটেই না। তাহলে নীলা নীলা করছো কেন? বলে ফেলো। ক্ষুদ্র পরিসরে একটা মানবিক আবেদন। কি? আমার ব্যাগে জায়গা নেই, ট্রাউজার গেঞ্জিগুলো তোমার ব্যাগে নিতে পারবে? যদি না নেই? এবার প্রচণ্ড রাগ লাগছে, এত ভালো করে বললো, তারপরও শুনলো না। কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলাম, তখন বউ আমার পেছন থেকে ডাক দিল। কোনটা কোনটা নেব? তোমার ইচ্ছে বলেই চলে আসলাম। নিচে নামতে নামতে গিয়ে আবার রুমে উকি মারলাম,
দেখি সে যত্ন সহকারে ট্রাউজার আর গেঞ্জি ভাঁজ করে তার ব্যাগে পরে নিল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হলো আকাশ। নীলা উঠে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। 9:30টায় ফ্লাইট। আকাশি রঙের শার্ট গায়ে দিতে যাবে, এর মধ্যে নীলা বলল, তোমার কালো রঙের শার্ট নেই? আছে, কেন? সেটা পরো না, তোমায় সুন্দর লাগবে। নীলা এই কথা বলছে, ভাবতেই অবাক লাগছে। বলছে যখন ড্রায়ার থেকে কালো শার্টটা বের করে পরল আকাশ। দেখো, তোমায় অনেক সুন্দর লাগছে। আকাশ বরাবর নিজের ওপর উদাসীন টাইপ পাবলিক, তাই আয়না দেখতে ইচ্ছে হয় না তার। যত সময় যাচ্ছে তত বেশি অবাক লাগছে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো আকাশ। পেছন থেকে নীলা ডাকলো, আকাশ, বলো। শাড়িটা একা পরতে পারছি না, একটু হেল্প করবে? আমি হ্যাঁ। পারি না তো। বেশি কিছু না, শুধু কুচিগুলো একটু ধরলেই হবে। গেলাম। সাথে সাথে হাতে শাড়ির কুচি ধরিয়ে দিল। সুদীর্ঘ 9 মিনিটের চেষ্টায় তার শাড়ির কুচি ঠিক করতে সফল হলো। সাজসজ্জা শেষ। নেহাত আমি কবি নই, হলে হয়তো ওর রূপ দেখে এখনই সাহিত্য রচনায় বসে যেতাম। প্রথম লক্ষ্য করলাম ওর চোখে ভিন্ন রকম একটা মায়া আছে। আব্বু আম্মু দোয়া নিয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা তখন, মা, আমার ছেলেটা একটু বাদর টাইপের হলেও মনটা অনেক ভালো। আজ থেকে ওর সকল দায়িত্ব তোমার। ওর বাদরামগুলো একটু সহ্য করে নিও, আর কোনো সমস্যা হলে আমায় ফোন দিও। আম্মু, আমি জানি ও খুব ভালো একটা ছেলে, আর আমিও ওকে সামলে নিব। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেল। দেখতে দেখতে ডিপার্চার টাইম হয়ে আসলো। থাই এয়ারওয়েজের ফার্স্ট ক্লাস টিকিট। দীর্ঘ যাত্রা শেষে গিয়ে নামলাম থাই এয়ারপোর্টে, যেখান থেকে ট্যাক্সি যোগে সোজা সেন্ট্রাল গ্র্যান্ড ব্রিজ রিসর্টে উঠলাম। অসাধারণ জায়গা। রিসোর্টের সামনে বিশাল এক সুইমিং পুল, আর একটু সামনে বিচ, তারপর সুবিশাল সমুদ্র। সন্ধ্যা ঘনিয়ে এসছে, প্রকৃতি যেন তার রূপ আরও বেশি ঢেলে সাজিয়ে নিচ্ছে। সারাদিনের জার্নিতে খুব ক্লান্ত লাগছে। নীলা এসেই বিছানায় শুয়ে পড়েছে। সে খেয়াল করেনি জায়গাটা এত সুন্দর। শাওয়ার নিয়ে বাইরে এসে দেখে নীলা বারান্দায় দাঁড়িয়ে আছে। যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ যাচ্ছি, আর শোনো, তুমি রেডি হয়ে নাও, বিচে যাব। আমার খুব ক্লান্ত লাগছে। কোনো কথা বলবে না। চুপসে গেলাম। পাগলিটা যেহেতু বায়না ধরেছে, কিচ্ছু করার নেই। বিচে হাঁটছে আকাশ, পাশে নীলা। একটু দূরে তাকাতেই নীলা থমকে যায়। কি হলো, কোনো সমস্যা? আকাশের কথার কোনো উত্তর না দিয়ে নীলা দৌড়ে বিচের একদিকে একটা ছেলে ও একটা মেয়ে খুব ঘনিষ্ঠভাবে আছে সেই দিকে গেল। আকাশও গেল পেছনে পেছনে। তুমি না কক্সবাজার গেছো তোমার আব্বু আম্মুর সাথে? তোমার না অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। এই তোর সেই গুরুত্বপূর্ণ কাজ। তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই আমায় এই প্রতিদান দিলি। আমার কালকেই সন্দেহ হয়েছিল যখন তোর ফোনে কোনো মেয়ে ধরে। আমার ভাবতেই লজ্জা লাগছে তোর মতো একটা চরিত্রহীন লম্পটকে আমি ভালোবেসেছি। ছি, তুই আর কোনো দিন আমার সাথে দেখা করার চেষ্টা করবি না। এই বলে নীলা আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে আকাশের হাত ধরে এক প্রকার দৌড়েও চলে আসলো। রিসর্টে এসে নীলা বিছানায় গা এলিয়ে নীরবে চোখের জল ফেলছে। এই কি হওয়ার ছিল তার সাথে? এমনটা কেন করলো শ্রাবণ আমার সাথে? কি করিনি আমি তার জন্য? এটাই কি আমার সাথে হওয়ার ছিল? এসব ভাবছে নীলা আর হু হু করে কেঁদে উঠছে। আর আকাশ হাঁ করে শুধু দৃশ্যগুলো দেখেই গেল। সব যেন তার মাথার ওপর দিয়ে গেল। কিছুক্ষণ পর আকাশ, কে ছিল? শ্রাবণ? নীলা কিছুক্ষণ কেমন এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল, আবার হু হু করে কেঁদে উঠল। এরপর বেশ কিছু কথা বলল আকাশ, কিন্তু নীলার কাছ থেকে কোনো রেসপন্স পেল না। আমায় একটু একা থাকতে দিবে প্লিজ, ভালো লাগছে না। আকাশ বুঝতে পারল এভাবে কিছু হবে না। নীলাকে বোঝাতে হবে যে শ্রাবণ তার জীবনে কিছু ছিল না, শুধু একটা অ্যাক্সিডেন্ট মাত্র। নীলাকে যেভাবেই হোক শ্রাবণের কথা ভুলিয়ে রাখতে হবে, সর্বদা হাসি খুশি রাখতে হবে তাকে। আকাশ নীলার রিয়াক্ট দেখার জন্য বলল, ছ্যাঁকা খাইছো? আমাকে কি একটু একা থাকতে দেবে না প্লিজ? আকাশ আর কিছু না বলে বাইরে চলে এলো। বাইরে এসে বাসায় ফোন দিল। হ্যালো আম্মু। হ্যাঁ বাবা, ভালোভাবে পৌঁছেছিস? কোনো সমস্যা হয়নি তো? নীলা কোথায়? হ্যাঁ মা, সম্পূর্ণ ভালোভাবে পৌঁছেছি, কোনো সমস্যা হয়নি। নীলার সাথে কথা বলবে? দে তো, কোথায় নীলা? 1 মিনিট দাঁড়াও। আকাশ রুমে এসে দেখে নীলা উপর হয়ে শুয়ে আছে। নীলা, আম্মু ফোন দিয়েছে, কথা বলবে? নীলা ধরফড়িয়ে ওঠে।
এখন কথা বলতে পারবো না, বলে দাও প্লিজ। বলছিলাম, কিন্তু আম্মু বললো সে কথা বলবেই। ওকে দাও। অতঃপর নীলা কথা বলছে। হ্যালো আম্মু, কেমন আছো? কথাটা বলতে গিয়ে নীলা কয়েকবার ঠেকে ঠেকে পড়ছে। শ্রাবণের ওই রূপটা কিছুতেই মেনে নিতে পারছে না নীলা। হ্যাঁ মা, তোর কণ্ঠ অমন লাগছে কেন? আকাশ কিছু বলেছে? কি হয়েছে বল আমায়। না আম্মু, কিছু হয়নি, আর আকাশও কিছু বলেনি। কেমন আছো তুমি? ভালো। তোরা ভালো মতো পৌঁছেছিস তো? আম্মু, তুমি চিন্তা করো না। চিন্তা কি করে আর সাথে? আর শোন, তুই না আকাশের ভার্সিটি টিচার, তাহলে ওকে কখনো ভয় পাবি না, সবসময় শাসনে রাখবি। আর ও যদি কিছু বলে তাহলে আমাকে বলবি, ওর ভাত আমি বন্ধ করে দেবো, ঠিক আছে? নীলার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে আকাশ। আম্মু, এটা কি হচ্ছে? আমার মতো একটা শিশুকে এরকম ডাইনির হাতে তুলে দিচ্ছ? শিশু নির্যাতন করছো। আকাশের রিয়াকশন দেখে তো নীলা হেসেই খুন। চোখে পানি, মুখে হাসি। কান্না করার সময় হাসলে মেয়েদের এত কিউট লাগে। এই হাসিটা দেখেই তো আমি সারা জীবন পার করে দিতে পারি। মুখে এক ফোঁটা হাসির জন্যই তো এত কিছু করলো আকাশ। যাক, অবশেষে সেটা সফল হলো। আম্মুর ডাকে আকাশের ঘোর কাটলো। ওই বাদর, তোর সাথে কথা বলছি, দে নীলামার কাছে ফোন দে। বাহ বাহ, কিছুক্ষণ আগে কিভাবে কথা বললে আর এখন বাদর হয়ে গেলাম না? নীলার কাছে ফোন দিবি? দিচ্ছি তো। এ নাও, আম্মুর সাথে কথা বলো। হ্যাঁ আম্মু, বলো। শোন, ওখানে দুজন একসাথে ঘুরে বেড়াবি, তুই একা কোথাও যাবি না, আর আকাশকেও যেতে দিবি না, ওকে? ওকে আম্মু। অনেক জার্নি করেছিস, এখন একটু বিশ্রাম নে, বাই। ওকে, বাই আম্মু। ফোন কাটার পরে আবার নীলার মনটা খারাপ হয়ে গেল। আগের দিনের কথা ভাবছে নীলা। অজান্তেও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। কি দোষ ছিল আমার? কেন করলো শ্রাবণ এমনটা? আমি কি দেখতে খুব খারাপ? শ্রাবণকে আদৌ আমায় সত্যি ভালোবেসেছে? এসব ভাবছে, আবার হু হু করে কেঁদে উঠল নীলা। এখনই ঠিক ছিল, আবার কি হলো এর? না, আর নিতে পারছে না আকাশ। তাই রুম থেকে বেরিয়ে সামনের সমুদ্রের ধারে বসে পড়ল আকাশ। ভাবছে কি করা যায়? যেভাবে হোক নীলাকে তো খুশি খুশি রাখবই। কি করা যায়, কি করা যায়? এদিকে নীলা। এখনই তো এখানে ছিল, আবার কোথায় গেল? আম্মু কি বললো শোনেনি? আসুক আজকে। কিছুক্ষণ পর আকাশের মাথায় একটা বুদ্ধি আসলো। আকাশ মনে মনে, খুব কান্না করতে পারো তাই না? হ্যাঁ, দাঁড়াও, তোমার কান্না করাচ্ছি। সেবা করে কুল পাবে না, আর তো কান্না। দাঁড়াও বাবু, রাতটা আসতে দাও। কিন্তু বুদ্ধিটা প্রয়োগ করার জন্য কিছু উপকরণের প্রয়োজন, আর সেই উপকরণগুলোর জন্য ডক্টরের সাহায্য একান্তই অপরিহার্য। তাই ডাক্তারের কাছে চলে গেল আকাশ। ডান হাতের আঙুলগুলো পা ব্যান্ডেজ এবং মাথার একপাশে স্টার ব্যান্ডেজ করে নিল। আর বুদ্ধিটা পুরোপুরি সম্পূর্ণ করার জন্য আর কিছু ঔষধ প্রয়োজন, সেইগুলো নিল আকাশ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা ট্যাবলেট খাওয়ার 10 মিনিট পরে কাজ শুরু করবে এবং কাজ শুরু থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করবে। তবে সেই ওষুধের কাজ নষ্ট করারও ট্যাবলেট রয়েছে, সেই ট্যাবলেটও নিল আকাশ। বলা তো যায় না, যদি আবার কোনো কাজ পড়ে যায়। এদিকে নীলা নিজেকে শক্ত করার চেষ্টা করছে সে, তবুও মন মানছে না তার। কেন করলো এমনটা শ্রাবণ আমার সাথে? না, আমার ভুলতেই হবে ওকে। 8:15 রিসোর্টে পৌঁছাতে আরও 15 মিনিটের মতো লাগবে। তাই আকাশ একটা ট্যাবলেট খেয়ে নিল এবং রুমে আসার আগে 30 মিনিট পরে খাবার দেওয়ার অর্ডার দিয়ে দিল। এর মধ্যে ওষুধ কাজ শুরু করে দিয়েছে। শরীর অনেকটা গরম গরম লাগছে, তবে কোনো রকম খারাপ লাগছে না। রুমে আসার আগে শরীরে একটা চাদর দিয়ে ঢেকে নিল। না, এখন মাথার ব্যান্ডেজ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এটাই তো চাই। রুমে এসে দেখে নীলা শুয়ে শুয়ে তার ফোনে কি যেন দেখছে আর একটু পরপর চোখ মুছছে। না, এই গানটাকে প্রশ্রয় দিলে চলবে না। তাই আকাশ কিছু না বলে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। বেশ বড়ই বিছানাটা, সোফাও আছে। নীলা একবার আকাশের দিকে তাকালো, কিন্তু অতটা খেয়াল করলো না। পরে ফোনটা রেখে কি যেন ভাবতে শুরু করলো। অনেক কথা বলতে ইচ্ছে করছে আকাশের, কিন্তু কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর কাঁপা কাঁপা কণ্ঠে অভিনয় করে আকাশ। ক্ষুধা লাগছে? কিছু খেয়েছো? ক্ষুধা নেই। কিছুক্ষণ পর খাবার আসলে খেয়ে নিও। এই বলে আকাশ একটা কাঁথা শরীরে আষ্টে পিষ্টে জড়ানোর ভান করে মুড়ি দিয়ে শুয়ে রইল। নীলা। এর আবার কি হলো? প্রতিদিন তো চিল্লাচিল্লি করে মাথা খেয়ে ফেলে, এখন এত নীরব কেন?
আবার গরমের মধ্যে কাঁথাও গায়ে দিয়েছে, কিছু হলো না তো আবার? এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ল। আকাশ এখনো চুপ করে আছে। আকাশকে চুপ করে থাকতে দেখে নীলা। কে? ম্যাম, কিছুক্ষণ আগে স্যার খাবার অর্ডার করেছিল। এরপর নীলা দরজা খুলে খাবার নিল। লোক চলে গেল। আকাশ, ওঠো, খেয়ে নাও। ভালো লাগছে না, তুমি খেয়ে নাও। কি হয়েছে তোমার বলো তো? কোনো সমস্যা? আরে না, ভালো লাগছে না। নীলা আর কিছু না বলে খেয়ে নিল। শোয়ার সময় কোলবালিশ তো নেই, আমি তোমার সাথে কোলবালিশ ছাড়া এক বিছানায় থাকতে পারবো না। আকাশ কিছু না বলে বিছানা থেকে উঠে টিপ টিপ করে পা ফেলে একটা বালিশ ও কাঁথা নিয়ে সোফায় শুয়ে পড়ল। এবার হাতের ব্যান্ডেজ আর টিপ টিপ করে হেলে পা ফেলা এইবার হাতের ব্যান্ডেজ আর টিপ টিপ করে হেলে পা ফেলা এড়ালো না নীলার চোখে। ভাবছে হয়তো এ হাতে একটু কেটে গেছে, তাই এত বড় ব্যান্ডেজ করতে হয়। নীলা আর কিছু না বলে বাল্বটা অফ করে শুয়ে পড়ল। এদিকে আকাশ। ওরে বাস, এত কষ্ট করে প্ল্যান করলাম কিন্তু একবার জিজ্ঞাসা করেও দেখলো না। কি করি এখন? প্ল্যানটা কি ফেল হয়ে গেল? অনেক কিছু ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ল। এদিকে নীলা এখনো ঘুমোতে পারেনি। পুরো স্মৃতি মনে করছে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কোনোভাবেই ঘুমোতে পারছে না সে। প্রায় মাঝরাত্রিতে আকাশের ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন 1:34 বাজে। মাথাটা অনেক ভার ভার লাগছে, শরীরে অনেকটাই গরম। তখনই মনে পড়ল ঔষধের কাজ তো প্রায় শেষের দিকে। এখন কি করি? শেষ আরেকটা চান্স নেব। নীলা কি ঘুমিয়ে আছে? ঘুমিয়ে থাকলে তো হবে না। আকাশ নীলার দিকে তাকালো দেখার জন্য। আর দেখি বা কি হবে, এত রাতে কি কেউ জেগে থাকে? আকাশের চিন্তায় পানি ঢেলে নীলার সারা বিছানা জুড়ে এপাশ ওপাশ করছে। ব্যাস, আর কি লাগে? আকাশ শেষ চেষ্টাটা করে ফেললো। কিছুটা জোরে জোরে কাঁপতে লাগলো, মুখে শব্দ করে। নীলা মনে মনে। কি ব্যাপার, এমন শব্দ করছে কেন? শীত লাগছে? কই, এখন তো শীতের দিন না, আর তাছাড়া এখন তো শীতও নেই। তাহলে জিজ্ঞেস করবো একবার। করেই দেখি। আকাশ? এখনো কেঁপেই চলেছে আকাশ কথা না বলে। এভাবে যখন 2-3 বার ডাকার পরেও কোনো সারা শব্দ পেল না, নীলা তখন বিছানা থেকে উঠে আকাশের কাছে গেল এবং কিছুটা ধাক্কা দিয়ে ডাকতে যাবে। দেখে শরীর অনেক গরম হয়ে আছে। মাথায় হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। নীলা এখন কি করবে বুঝতে পারছে না। এই জ্বরের জন্য কি আজকে চুপচাপ ছিল? এখন নিজের কাজেই খারাপ লাগছে নীলার। একবার জিজ্ঞেস করে দেখলেও পারত। নীলা আর কিছু না ভেবেই লাইটটা অন করে। তার একটা ওড়না এনে আকাশের মাথায় জলপট্টি দিতে লাগলো। অনেকটা খারাপই লাগছে নীলার। প্রায় 30 মিনিট পর আকাশ ভাবছে, হায় আল্লাহ, অভিনয় করতে গিয়ে এখন মনে হয় সত্যি সত্যি জ্বর চলে আসে। যেভাবে জলপট্টি দিচ্ছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। হ্যাঁ, এটা কাজ করলে কেমন হয়? মনে হতো যে জ্বর না থামা পর্যন্ত জলপট্টিও থামবে না। তাহলে ওই ঔষধের কাজ নষ্ট করার ট্যাবলেট খেলে কেমন হয়? বেশ ভালোই, যেইভাবে সেই কাজ। কিন্তু নীলার সামনে তো খাওয়া যাবে না। পেয়েছি বুদ্ধি। নীলা। আকাশকে কথা বলতে দেখে নীলা। তোমার জ্বর হয়েছে একবার বলবে তো, না বললে বুঝবো কি করে? আর হাতে কি হয়েছে? কপালেও ব্যান্ডেজ? কি হয়েছে তোমার? হ্যাঁ, নীলা, পানি খাবো। দাঁড়াও, আনছি। এই সুযোগে আকাশ ট্যাবলেটটা খেয়ে নিল। মিনিট 10 পরে শরীর সেই গরম ভাবটাও কেটে গেল। কিন্তু নীলার জলপট্টি দেওয়া থামছে না। তাই আকাশ বলল, জ্বর একটু কমে গেছে, তুমি গিয়ে ঘুমাও। তুমি চুপ করো। আকাশ ভাবছে, সেবার প্ল্যান ছিল ঠিকই, কিন্তু এত না। কালকে জ্বর নিশ্চিত। আকাশ আর কিছু বলল না। আকাশ ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর নীলাও ঘুমিয়ে পড়ল জলপট্টি দিতে দিতে। সকালে আকাশের ঘুম ভাঙল পাখির কিচিরমিচির ডাকে। মাথাটা ভন ভন করছে। হাতের দিকে তাকিয়ে দেখে নীলা আকাশের হাতের ওপর এখনো ঘুমিয়ে আছে। জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছে হয়তো। না, ডোজটা বেশি হয়ে গেছে। বেচারা ঠিকমতো ঘুমাতেও পারেনি, ফ্রেশ হতে হবে। তাই আকাশ তার হাত থেকে নীলার মাথাটা আস্তে করে ওঠাতে গিয়ে নীলার ঘুমটা ভেঙে যায়। গুড মর্নিং। ফ্রেশ হয়ে আসো। তুমিও। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বসে আছে আকাশ, পাশে নীলা। আচ্ছা, তোমার হাতে পায়ে ব্যান্ডেজ কেন? কি হয়েছিল? নীলা, রুমে বসে ভালো লাগছে না, চলো সমুদ্রের পাড় দিয়ে ঘুরে আসি। ওকে, চলো। এই বলে নীলা উঠে দাঁড়ালো। নীলা, একটা লাঠি হবে? ডাবলে পায়ে অনেক ব্যথা, একা একা হাঁটতে পারবো না। নীলা
কি যেন ভাবলো, তারপর আকাশের হাত ধরে তুললে। এখন চলো। আকাশ মনে মনে। হ্যাঁ, এটাই তো চেয়েছিলাম। সমুদ্রের পাশ দিয়ে হাঁটছে নীলা, পাশে আকাশ। বেশ ভালোই লাগছে নীলার। অনেক প্রশ্ন করতে চাচ্ছে আকাশ, কিন্তু সুন্দর সময়টা নষ্ট অনেক প্রশ্ন করতে চাচ্ছে আকাশ, কিন্তু সুন্দর সময়টা নষ্ট হতে পারে। তাই আর প্রশ্ন করলো না আকাশ। সারা দিনটা বেশ ভালোই কাটলো তাদের, কিন্তু রাতে ঘটলো বিপত্তি। মাথাটা ভার ভার লাগছে, কিছুটা জ্বর আসছে মনে হয়। আলসেমি করে দিনের বেলায় ডাক্তারের কাছে যাওয়া হয়নি, এখন তার ফল ভোগাচ্ছে আকাশকে। রাত 9টার দিকে খাবার দিয়ে গেল। খাবার খেতে বসেছে দুইজন। নীলা খাচ্ছে আর আকাশ ভাবছে কিছু করা যায় নাকি, মনে শয়তানি বুদ্ধি আর কি। কি হলো, খাবার সামনে রেখে কি ভাবছো? খাচ্ছ না যে? না মানে আসলে হাতে ব্যান্ডেজ, বিকাল থেকে অনেকটা ব্যথাও করছে। আগে খেলে কিভাবে? না মানে তখন তো ব্যথা ছিল না। কি করতে চাচ্ছ এখন? কিচ্ছু না। এই বলে আকাশ না খেয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নীলা এলো, হাতে খাবার প্লেট। উঠে বসো। না, এখন খাবো না। উঠতে বললাম না? উঠছি তো। কথা কথা ধমকাও কেন? হা করো। কেন? যা বলছি তাই করো। নীলা খাইয়ে দিচ্ছে আর আকাশ খাচ্ছে। আজকে খাবার তো অনেক মজা। খাবার মজা না খাইয়ে দিচ্ছে দেখে মজা বুঝতে পারছি না। খাচ্ছে। নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নীলার। দেখতে বেশ লাগছে তাকে। কি দেখো? তোমাকে না না মানে কিছু না। গুড। খাবার শেষে বিছানায় গিয়ে ভদ্র ছেলের মতো শুয়ে পড়ো। তুমি না আমার সাথে এক বিছানায় শোবে না? বেশি কথা বলো কেন? কত করে বললাম চলো ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসি, তা তো শুনলেই না। এখন আবার কিছুটা জ্বর জ্বর আসছে মনে হয়। যদি আবার কালকের মতো জ্বর আসে, বিছানায় গিয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়ল দুজন। মাঝখানে একটা কাঁথা। মাথাটা বেশ ধরে আছে আকাশের। নীলাকে এখন বিরক্ত করতে চাচ্ছে না সে। কালকে এমনিতেই ঠিক মতো করে ঘুমোতে পারেনি মেয়েটা, আজকে ঘুমাক। প্রায় মাঝরাত্রিতে কালকের মতো আজকেও ঘুম ভেঙে গেল নীলার সেই কাঁপুনির শব্দে। দেখে আকাশ কাঁথাটা গায়ে দিয়ে থরথর করে কাঁপছে। প্রচুর রাগ হচ্ছে আকাশের উপর। তখন বললাম চলো ডাক্তার দেখিয়ে আসি, একবার গেলে কি হতো। কপালে হাত দিয়ে দেখে জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। আজকে অনেকটা ভয় লাগছে নীলার, কিছু হয়ে যাবে না তো। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর কাঁপুনি আর থামছেই না। আজ এক কাজ করলে কেমন হয়, গা কতর মুছে দেই, যেই ভাবা সেই কাজ। কাঁথাটা শরীর থেকে সরিয়ে জামাটা খুলে মুছে দিল নীলা। কাঁপুনি অনেকটা থেমেছে। সবকিছু রেখে এসে কাঁথাটা আকাশের গায়ে দিচ্ছে নীলা। শীতল শরীরের স্পর্শ পেয়ে আঁকড়ে ধরল নীলাকে আকাশ, অনেকটা শক্ত করে। হালকা হালকা ভেজা আকাশের শরীর লেপ্টে আছে নীলার সাথে। নীলা বাকরুদ্ধ হয়ে আছে, এমনটা ভাবেনি সে। কি করবে বুঝতে পারছে না, কেমন যেন একটা ফিলিংস হচ্ছে তার। কিছু একটা ভেবে নীলা আকাশকে জড়িয়ে ধরে কাঁথাটা গায়ে দিয়ে নিল। এদিকে শ্রাবণ মনে মনে, আমার সবচেয়ে বড় কেরিয়ার ছিল জেসিকা। নীলা তোর জন্য যদি আমার কেরিয়ার হারাই, তাহলে তোর সংসার তোকে ছাড়বো না। জেসিকা কে বুঝতে পারছেন না তো? জেসিকা হচ্ছে ওই মেয়েটা যার সাথে অনেক ঘনিষ্ঠভাবে দেখে নীলা কাঁদতে কাঁদতে আকাশের হাত ধরে চলে আসলো। থাইল্যান্ডের এক বিশিষ্ট শিল্পপতির মেয়ে জেসিকা। শ্রাবণ থাইল্যান্ডে লেখাপড়া করেছে জেসিকার সাথে। সেখানেই তাদের পরিচয়, পরে ভালো লাগা এবং ভালোবাসা। শ্রাবণের সাথে থেকে জেসিকা অনেকটা বাংলা শিখে নিয়েছে, যার কারণে সেদিন নীলার কথাগুলো শুনে বুঝতে পারে। তাই শ্রাবণের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, যার দরুন শ্রাবণ এখন নীলার ওপর অতি ক্ষিপ্ত। সকালে আকাশের ঘুম ভাঙার পর দেখে নীলা তার বুকে মুখ গুজে শুয়ে আছে। নীলার কিছু চুল আকাশের মুখে ছড়িয়ে আছে। অদ্ভুত একটা ঘ্রাণ, বেশ ভালো লাগছে আকাশের। ঘুমন্ত অবস্থায় নীলাকে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আকাশের মাঝে। মনে করার চেষ্টা করছে রাতে কি হয়েছিল। নীলা তো এমনি এমনি জড়িয়ে ধরে শোয়ার মেয়ে না। হ্যাঁ, রাতে হালকা হালকা জল আসছিল, পরে কি বেড়ে গেছিল হয়তো। কে আগে জড়িয়ে ধরেছে, আমি না নীলা? যার ইচ্ছে হয়েছে ধরেছে, তাতে আমার কি। একবার যদি ধরছে তাহলে আর ছাড়তে দিচ্ছি না। এর মাঝে নড়ে চড়ে উঠল নীলা, হয়তো ঘুম ভেঙে গেছে। আকাশ চোখ বন্ধ করে একটা শক্ত করে জড়িয়ে ধরল নীলাকে।
নীলার ঘুম ভাঙার পর দেখে সে আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে। তৎক্ষণাৎ তার রাতের কথা মনে পড়ে। আকাশের মুখের দিকে তাকিয়ে আছে নীলা। এর আগে এমন ভাবে দেখেনি আকাশকে সে। মাথায় একটু বড় বড় সিল্কি চুল, তবে কালো। বাতাস ছাড়াও প্রায় দুই একটা নড়ছে। ডান চোখের নিচের পাতায় একটা তিলা, দেখলে মনে হয় যেন কাজল দিয়েছে। নাকটা একটু বোঁচা, বোঁচা বলতে বেশি লম্বা না। ঠোঁট দুটো চিকন, হালকা গোলাপি। মুখে মুছ নেই, তবে গুচ্ছ গুচ্ছ দাঁড়িয়ে আছে, স্টাইল করে রাখা। সব মিলিয়ে অসাধারণ। এসব ভাবতে ভাবতেই আকাশের মুখে হাত দিয়ে গাল টানতে থাকে নীলা। আকাশের তো যায় যায় অবস্থা, এই বুঝি হেসে দেবে। অনেক কষ্টে হাসি চেপে রেখেছে সে। নীলার এতক্ষণ খেয়ালই ছিল না কি করছে সে। এখন যদি আকাশ উঠে দেখে তারা দুজনে একসাথে শুয়ে আছে, তাহলে কি ভাববে? এইভাবে নীলা উঠে যেতে নেয়, কিন্তু ব্যর্থ হয়। আকাশ অনেক শক্ত করে জড়িয়ে আছে তাকে। কি করবে এখন সে? আবার নীলা আকাশের গাল টানতে থাকে। এবার আর চুপ করে নেই আকাশ, আস্তে করে চোখ খোলে। কি? ছাড়ো, এভাবে জড়িয়ে ধরে আছো কেন? ও হ্যাঁ হ্যাঁ, সরি। ইটস ওকে, এখন ছাড়ো। ও হ্যাঁ, আচ্ছা তুমি আমার বুকের উপর কেন? ছাড়তে বলছি, ছাড়বে? কথায় কথায় রাগো কেন? যাও, ছেড়ে দিলাম। এই তো গুড বয়। এই বলে নীলা ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আকাশও ফ্রেশ হবে, তাই কাঁথা সরিয়ে উঠতে নেয়। দেখে সে খালি গায়ে, বুকে লিপস্টিকেরও দাগ আছে। শুয়েছিল, হয়তো তখন লেগেছে। আকাশের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। নীলাকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে আকাশ কি হলো, ভ্যাবা করছো কেন? কেঁদেই যাচ্ছে আকাশ। কি হলো, বলবে কিছু? মাথা ব্যথা করছে? নীলা, আমি তোমাকে এমনটা ভাবিনি। ওই ওই, কি হয়েছে? চুপ করে বলবে, নয়তো খবর আছে কিন্তু। আকাশের সামনে এসে কোমরে হাত দিয়ে রাগে ফুলছে নীলা। আমার মতো একটা শিশুকে একা পেয়ে তুমি ইজ্জত নিয়ে নিলে। শিশু নিয়েছি, বেশ করেছি। আর একবার যদি ভ্যাভা করছো তাহলে টিভি দিয়ে তোমার মাথা ফাটাবো বলে দিলাম। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি জানি তুমি আমার এক গেলে চমকে আছো। কি? ওকে, খেয়েছি, বেশ করেছি তো। এক গেলে চুমু খেলে বউ মরে যায়। আমি এত তাড়াতাড়ি বিধবা থুকি বিধব হতে চাই না। তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার আরেক গেলে চুমু খাও, নয়তো আমি জোরে জোরে চিৎকার করে কাঁদবো। ওই আস্তে, ওই থামো, কি শুরু করছো? আগে বলো দিবে। ওকে, থ্যাংক ইউ। এখন দাও। চোখ বন্ধ করো। ওকে। নীলারও আর কথা না বাড়িয়ে চুমু দিয়ে দেয়, কারণ সে জানে আকাশ যেহেতু একবার চিল্লানি শুরু করেছে, না দেওয়া পর্যন্ত আর থামছে না। আকাশ নীলার হাত ধরে টান দিয়ে কোলে বসিয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নাও, ঘুরতে যাব। ছাড়ো। এভাবেই দিনগুলো কাটছিল আকাশ আর নীলার। নীলা এখন অনেক ফ্রি আকাশের সাথে। নীলাও এখন নিজের অজান্তেই আকাশকে ভালোবেসে ফেলেছে। মায়ায় পড়ে গেছে আকাশের বাজরামোগুলোর। জেসিকার এঙ্গেজমেন্ট হয়ে গেছে কালকে। শ্রাবণ ঝামেলা পাকিয়েছিল অস্পষ্টভাবে। ওখানকার পুলিশ খুঁজেছে ওকে। দেশে চলে যাচ্ছে শ্রাবণ। নীলা আকাশ থাইল্যান্ডে এসেছে, 5 দিন হয়ে গেল। পরশুদিন তারা বাড়ি ফিরবে। বিকেলবেলা বিচে দাঁড়িয়ে আছে নীলা, পাশে আকাশ। আচ্ছা নীলু, একটা কথা বলি। আকাশ এখন নীলাকে নীলু বলে ডাক। কিছু মনে করবে না বা মন খারাপ করবে না তো? বলো। শ্রাবণের সাথে তোমার সম্পর্ক হয়েছিল কিভাবে? আকাশ এখন নীলাকে নীলু বলে ডাকে। চেনা পরিচিত নাম্বার থেকে নীলার ফোনে একটা কল আসে। না মানে তোমার আর শ্রাবণের সম্পর্ক হয়েছিল কিভাবে? এমন সময় সেই চেনা পরিচিত নাম্বার থেকে নীলার ফোনে একটা কল আসে। নীলা ভেবে পায় না কি করবে সে। ফোনটা সাইলেন্ট করে রেখে দেয় নীলা। কি বললে জানো? না মানে তোমার আর শ্রাবণের সম্পর্ক হয়েছিল কিভাবে? সে অনেক কথা। মন খারাপ হয়ে যায় নীলার। ওকে, তাহলে বলতে হবে না। বিচের ওপর দিয়ে হাঁটছে নীলা আকাশ। কিছুক্ষণ পর আকাশ বোকার মতো প্রশ্ন করে বসে। আচ্ছা নীলা, তোমার কি এখনো মানে
ডিভোর্স পেপারটা লাগবে? প্রতি উত্তরে কিছু বলল না নীলা। করুণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ যা বোঝার বুঝে নিয়েছে। আর কিছুক্ষণ পর, আচ্ছা নীলু, তুমি টিচারের চাকরি না করলে হয় না? না মানে বাসায় থাকবে আর কি? কিছু একটা ভেবে নীলা পরে ভেবে দেখব। হাঁটতে হাঁটতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। এমন সময় তারা রিসোর্টে এসে ফিরে আসে। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। এখন আর তাদের মাঝে কোলবাস নির্দিষ্ট নয়। কতদিন কাঁথা থাকে, আবার কতদিন থাকে না। গল্প করতে করতে ঘুমিয়ে যায় তারা। আচ্ছা নীলু, আমি তোমার জড়ি ধরে ঘুমাতে পারি? না, কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা? আমি এখন এগুলোর জন্য মোটেও প্রস্তুত নই। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তবুও এভাবেই ঘুমাও। গুড নাইট। ওকে, গুড নাইট। আজ তারা বাড়ি ফিরবে, তাই ব্রেকফাস্টের পর আকাশ রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। নীলা রেডি হচ্ছে। আর কতক্ষণ লাগবে? এই তো 2 মিনিট। প্রায় 5 মিনিট পরে আকাশ রুমে এসে দেখে সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু একটা লিপস্টিক দিচ্ছে। আজ একটা নীল শাড়ি পরেছে নীলা, সাথে ম্যাচিং করে সব। চুলে খোপা বেঁধেছে, স্বর্গের অপসরের মতো লাগছে তাকে। এ যেন কোনো এক নীল পরী। পরীরা কি এত সুন্দর হয়? হয়তো। এসব ভাবছে আকাশ, আর একটু একটু করে নীলার দিকে এগোচ্ছে। নীলা লিপস্টিক নিয়ে ব্যস্ত। আকাশ গিয়ে হালকা করে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুলগুলো খুলে দিয়ে তাতে মুখ গুজে দেয়, চোখ বন্ধ করে, ঘাড়ে কয়েকটা চুমু খায়। থমকে দাঁড়ায় নীলা। প্রতিটা চুমুতে কেঁপে কেঁপে উঠছে সে। কেমন যেন লাগছে তার, তবে মন্দ না। তবুও নীলার মনে কি যেন একটা দ্বিধা কাজ করছে। আর কিছু না ভেবেই আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। কি হচ্ছে আকাশ? তোমাকে না বললাম আমি এগুলোর জন্য প্রস্তুত নই? তবুও কেন এমন করছো? আমাকে কি একটু ভালোভাবে থাকতে দেওয়া যায় না? জোর করে সব কিছু করতে চাও আমার সাথে? আকাশ উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কি বলবে বুঝতে পারছে না সে। আসলে তো নীলার সময় প্রয়োজন, এমন কেন করছি? আসলে আকাশ নীলার চুল খুলে দিতে এসেছিল, কিন্তু পরে কন্ট্রোল হারিয়ে ফেলে। নিজেকে এখন অনেক অপরাধী মনে হচ্ছে তার। কিছুটা সংকোচ নিয়ে কাচুমাচু করে বলল আকাশ। সরি, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। নিচু স্বরে কথাটা বলে আকাশ বেরিয়ে এলো। নিজের কাছে খুব খারাপ লাগছে তার। ঠিকই তো, কিছুদিন আগে একটা বড় ধাক্কা খেলো নীলা, সেটা সামলে নিতে তো সময় লাগবে না? না, আমি আর তার সাথে এমন করবো না, কোনোভাবেই না। নীলা বুঝতে পারল না। আকাশ কষ্ট পেল না, রাগ করলো। রেডি হয়ে নিচে যায় নীলা। আকাশ এখন নীলার সাথে কথা বলতে প্রচন্ড সংকোচ বোধ করছে। তবুও ট্যাস্কি দেখিয়ে বলল আকাশ। উঠে বসো। হুম। গাড়িতে আর কোনো কথা হয় না তাদের। তাই এয়ারপোর্টে পৌঁছায় তারা। তাদের ফ্লাইটের সময় হয়ে আসে। দীর্ঘ জার্নির পর তারা বাংলাদেশে পৌঁছায়। এর মাঝে একটা কথা হয়নি নীলা আর আকাশের মাঝে। বাড়িতে পৌঁছানোর পরে আকাশের আম্মু। আকাশ, আগামী বছর এর সময় যেন আমার খেলার সাথে দেখতে পাই। একা একা ভালো লাগে না। আকাশ কি বলবে বুঝতে পারছে না। বাসায় উঠতে এই কথা আশা করেনি সে। মাথা নিচু করে নীলার দিকে আর চোখে তাকায়। দেখে নীলা তার দিকে তাকিয়ে আছে। ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার পর আকাশের আম্মু বলে, আকাশের রুমে বিদ্যুতের সমস্যা হয়েছিল, তাই ইলেকট্রিসিটির লোক এসে ঠিক করে গেছে। রাতে নীলা আকাশ শুয়ে আছে, মাঝখানে কোলবালিশ। আকাশে দিয়েছে কোলবালিশ আজ। সে ভাবছে, তখন তো সরি বললাম, তারপরে একটা কথা বলা যায় না? কি হবে কথা বললে? ওকে, আমি বলবো না যে পর্যন্ত তুমি না বলছো। এদিকে নীলা ভাবছে, না, তখন অমন করা ঠিক হয়নি আকাশের সাথে। বুঝিয়ে বললেই বুঝতো। আর তাছাড়া আমি এখন ওর স্ত্রী, ওর সম্পূর্ণ অধিকার আছে আমার উপর। সরি বলবো? তাদের বিয়ে 1 মাস হতে চলল, তবুও আকাশ এখনো প্রয়োজন ছাড়া একটা কথাও বলেনি। আকাশ খুব করে চায় নীলা তার সাথে কথা বলুক, কিন্তু তার হয় না। এদিকে নীলা বিভিন্ন কাজে আকাশের সাথে কথা বলতে চাইতো, কিন্তু আকাশ এড়িয়ে যেত। আকাশের পাগলামোগুলোকে খুব মিস করছে সে। আকাশ কি তার সাথে রেগে কথা বললে না? অভিমান করে আছে? সবার সাথে তো ভালোই কথা বলে, শুধু তার সাথেই এমন? না, আজ রাতেই এর একটা হাসতো নাস্তো করতে হবে। আর পারছি না আমি। ওকে বলে দেবো আমি ওকে ভালোবেসে ফেলেছি। আকাশ 2-3 দিন যাবৎ খেয়াল করলো নীলা বিকেলের দিকে ব্যালকানিতে দাঁড়িয়ে
কার সাথে যেন ফোনে কথা বলে। অনেক খারাপ লাগে আকাশের, খুব জানতে ইচ্ছে করে কার সাথে কথা বলে সে। আকাশ আজ এর একটা বিহিত করতে চায়, তাই বিকেলে আগে থেকেই বসে আছে রুমে। এমন সময় নীলার ফোনটা বেজে উঠল। রুমে ছিল না নীলা। আকাশ অনেকটা সংকোচ নিয়েই ফোনটা রিসিভ করলো। যদিও অন্যের জিনিসে হাত দেওয়া ঠিক না, তবুও নিজের বউ তো। ওপাশ থেকে কথা বলছে। হ্যালো জানু, তুমি আর কিছুদিন আকাশের সাথে ভালোবাসার অভিনয় করো। এখন ডিভোর্স চাইলে দিতে নাও পারে, তাই তুমি কিছুদিন অভিনয় করে ওর সাথে কথা বলা বাদ দিয়ে দাও। তারপর একসময় রেগে ডিভোর্স চাইবে, দেখবে তখন একাই দিয়ে দেবে। কথাটা শোনা মাত্রই আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নীলা কিভাবে পারলো এমনটা করতে? কিভাবে সম্পর্ক রাখলো এখনো ওর সাথে? না, আকাশ আর কিছু ভাবতে পারছে না। শ্রাবণের সাথে করা সেদিনের সেই কাহিনীগুলো কি মিথ্যে ছিল? সব কি আমায় ফাঁদে ফেলার জন্য? তোমার ডিভোর্স চাই, এই তো? ওকে, ওকে যত দ্রুত সম্ভব পেয়ে যাবে, তোমায় আর আটকাবো না। ফোনটা কেটে দিয়ে যেখানে ছিল সেখানে রেখে বেরিয়ে পড়লো আকাশ। আজ নিজেকে খুব একা লাগছে। মনের ভিতর শুধু একটা কথাই বাজছে। নীলা, তুমি এমনটা কিভাবে করতে পারলে? খুব প্রয়োজন ছিল কি এমন করার? এদিকে নীলা অধীর আগ্রহে বসে আছে আকাশের জন্য। অনেক রাত হয়ে গেছে, তবুও আকাশ বাড়ি ফেরেনি। কই, আকাশ তো এত রাত করে বাড়ি ফেরে না সাধারণত। আজকে আবার কি হলো? আকাশের আব্বু আম্মু ভাবছে ও হয়তো কোনো বন্ধুর বাসায় গেছে, তাই বেশি টেনশন নিচ্ছে না। রাত 11:45 বেজে গেছে, তবুও আকাশ বাড়ি ফেরেনি। এখন নীলা বসে আছে আকাশের জন্য। প্রায় 12টার দিকে আকাশ রুমে আসলো হেলতে হেলতে। মুখ দিয়ে কেমন যেন একটা বাজে গন্ধ আসছে। এই কি, তুমি ড্রিঙ্কস করেছো? কি হয়েছে তোমার? ডোন্ট টাচ মি, আমায় স্পর্শ করবি না। তোর জন্য আজ আমার এই অবস্থা। কি ক্ষতি করেছিলাম আমি তোর? হ্যাঁ, যার কারণে আমার সাথে এমন করলি? কি দরকার ছিল আমার নাটক করার? আমি কি বলেছিলাম তোকে ডিভোর্স দেবো না? তারপরও কেন এমন করলি? তোর ডিভোর্সের প্রয়োজন এই তো? ওকে, ওকে যত দ্রুত সম্ভব পেয়ে যাবে। নীলাকে ধাক্কা দিয়ে কথাগুলো বলে আকাশ। নীলা ভার সামলাতে না পেরে টিভি রাখা টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাথায় প্রচণ্ড ব্যথা পায়। তখন নীলার চোখ যায় টেবিলের সাথে লাগানো নিচে রাখা একটা জিনিসের ওপর। কিছুটা আঁচ করতে পারে নীলা। সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে আবার উঠে দাঁড়িয়ে আকাশকে ধরতে চায় নীলা। তখন আকাশ নীলার গায়ে একটা থাপ্পড় মেরে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। নীলা তখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। কিছুক্ষণ পরে আকাশের ফোনে একটা কল আসে। আকাশে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সেভ করা না দেখে নীলা ফোনটা রিসিভ করে। হ্যালো বাবু, যত দ্রুত সম্ভব নীলাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। ডিভোর্সের পরই আমরা বিয়ে করছি, ওকে? আর ওই নীলা না কি জানো, ওকেও বলে দাও খুব দ্রুত ওকে ডিভোর্স দিচ্ছ। উফ, আমার যে আর তয়স হয়েছে না জান। নীলা কি করবে বুঝতে পারছে না। কিভাবে পারলো আকাশ এমন করতে? কেন করলো আকাশ এমনটা আমার সাথে? কি অপরাধ ছিল আমার? আকাশের কি আগেই সম্পর্ক ছিল মেয়েটির সাথে, না নতুন? আমি তাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছি। ওকে, চলে যাব, আমি কালই চলে যাব। বিছানার একপাশে শুয়ে ভাবছে আর নীরবে চোখের জল ফেলছে নীলা। কিছুক্ষণ পর নীলার ফোনটা বেজে উঠল। হ্যাঁ, শ্রাবণী ফোন দিয়েছে। রিসিভ করলো। হ্যালো নীলা, সেদিন ওইভাবে চলে গেলে কেন সেখান থেকে? কি করেছি আমি? তারপর আর কোনো যোগাযোগও রাখলে না, কি হয়েছে বলবে? তারপর তোমার সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি, তোমার সাথে কথা বলার জন্য। জানো তুমি কি অপরাধে এমন করলে তুমি? ওই আকাশ নিশ্চয় তোমার মগজে বিষ ঢেলে দিয়েছে, তাই না? ওকে আমি দেখে নেব, তুমি কোনো চিন্তা করো না। বক বক করা শেষ? আর কিছু বলার থাকলে বলে বিদায় নে। নীলা, এমন করছো কেন আর কিছু বলতে না দিয়ে নীলা ফোনটা রেখে বিছানার একপাশে শুয়ে পড়ে। আজ তার মনটা বড্ড খারাপ। সারা রাত ঘুমাতে পারল না নীলা। সকালের ঘুম আসছে না। আজ খুব সকালে আকাশের ঘুম ভেঙে যায়। মাথাটা কেমন জানি ভার ভার লাগছে। পাশ ফিরে তাকিয়ে দেখে নীলা চোখের নিচে কালি পড়ে গেছে, কাজল লেপ্টে আছে, 5 আঙুলের ছাপ বসে আছে ফর্সা কালে। পরক্ষণে আকাশের রাতের কথা মনে পড়ে যায়। সে ড্রিঙ্ক করে এসে নীলার গায়ে হাত তুলেছিল। না না, বড্ড ভুল করে ফেলেছে সে। নীলা তো প্রথমেই তার কাছে ডিভোর্স চেয়েছিল, তাহলে গায়ে হাত তোলার মানে কি? সরি বলতে হবে। নীলার দিকে তাকিয়ে এগুলো ভাবছে আকাশ। নীলার ফোনটা হাতে নেয়। না, লক দেওয়া নেই।
গ্যালারিতে প্রবেশ করে শ্রাবণকে ভালোভাবে দেখার জন্য না, শ্রাবণের কোনো পিক নেই। অনেক খোঁজাখুঁজির পর একটা পিক পায় সে, সেটা আকাশের ফোনে নিয়ে রাখে। কিছুক্ষণ পর নীলার ঘুম ভেঙে যায়, দেখে আকাশ তাকিয়ে আছে তার দিকে। নীলাকে জেগে উঠতে দেখে আকাশ। আগে তো দেখা করতে নিষেধ করেছিলাম, এখন বিকেলে যে কথা বলো শ্রাবণের সাথে সেটাও বলতে পারবে না, যে কদিন আছো। আমি শ্রাবণের সাথে বিকেলে কথা বলি, এই কথা তোমায় কে বলেছে? নাটক করা বন্ধ করো। নাটক করতে হবে না, এমনিতেই ডিভোর্স পেয়ে যাবে। আমি নাটক করছি? কে বলছে তোমায় এই কথা? একদম চুপ, আমি সব জেনে গেছি। আমাকে বোঝাতে এসো না, এতে বিপরীত হবে। প্রচন্ড রেগে আকাশ কথাটা বলেই রুম থেকে বেরিয়ে এলো। নীলা শুয়ে শুয়ে ভাবছে, ও সব জেনে গেছো? কি জেনে গেছো আমি জানি না, তবে এটুকু বুঝতে পারছি তুমি খুব করে চাচ্ছ যে আমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি হয়ে যায়। নীলা শাওয়ার ছেড়ে বেশ কিছুক্ষণ কান্না করলো। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে, আজ এখান থেকে চলে যাবে। শাওয়ার শেষে সে রুমে এসে চিঠি লিখল, পরে সেটা স্টাডি রুমের টেবিলের ওপর রেখে দিল। আকাশের আব্বু আজ তাড়াতাড়ি অফিসে চলে গেছে। আকাশের আব্বু আম্মু এখনো কিছু জানে না তাদের ব্যাপারে। আকাশ আর নীলাকে একসাথে ভার্সিটিতে যেতে হয়, বাবার হুকুম। ব্রেকফাস্ট শেষে আকাশ রেডি হয়ে আম্মুর সাথে কথা বলছিল। নীলা রেডি হয়ে আম্মুর কাছে এসে সালাম করে নেয়। মা ভালো থাকবে। আকাশ বেশ অবাক হলো কথাটা শুনে। এইভাবে কথা বলছিস কেন? কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, একেবারে চলে যাচ্ছি এই বাড়ি থেকে, হয়তো আর কোনোদিন আসা হবে না। মনে মনে কথাটা বলল নীলা। না মা, এমনি বললাম আর কি। ওকে, তোরা দেখে শুনে যাস। হুম। ভার্সিটিতে এসে নীলাকে নামিয়ে দিয়ে ক্লাসে যাচ্ছে আকাশ। আকাশ, হুম। স্টাডি রুমে তোমার জন্য কিছু রাখা আছে, দেখে নিও। হুম। আকাশ চলে গেল বন্ধুদের কাছে, আর পেছন ফিরে তাকায়নি। ছলছল নয়নে তাকিয়েছিল নীলা, কিন্তু কিছু বলেনি। না, নীলা আর সেদিন ভার্সিটির ক্লাসের ভেতরে যায়নি, সেখান থেকে পথ ধরে চলে যায়। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। যেই দিকে দু চোখ যায় সেদিকে যাচ্ছে সে। বেশ কিছু টাকা নিয়ে এসেছে সে, আকাশের টাকা, আরে না, তার নিজের টাকা। গাড়িতে দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর এক জায়গায় নামে নীলা। সে কি করবে ভেবে পাচ্ছে না। তার এখন একটাই লক্ষ্য, একটা থাকার জায়গা ও একটা কাজ। অনেক খোঁজাখুঁজির পর একটা বাসা পায় সে ভাড়া নেওয়ার। অনেক জার্নির কারণে ফোনটা সাইলেন্ট করে বিশ্রাম নিচ্ছে সে। এদিকে আকাশ একবারও দেখেনি নীলাকে আজ ভার্সিটিতে নামিয়ে দেওয়ার পর। কথা না বললে কি হবে, লুকিয়ে লুকিয়ে প্রত্যেক দিন দেখতো সে নীলাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তবুও নীলার খবর নেই। আকাশ প্রায় পাগল হয়ে গেছে। আকাশের আম্মু বেশ চিন্তিত হয়ে আছে। আকাশকে সান্ত্বনা দিচ্ছে তিনি। আকাশের আম্মু নীলাকে ফোন দেওয়ার জন্য ওর ফোন চায়। আকাশ, তোর ফোনটা দে, নীলাকে ফোন দিয়ে দেখি কোথায় আছে। তাই না? হুম। সকালে স্যারিট চালানোর পর আকাশ ফোনটার হোম স্ক্রিনে আনেনি। আকাশের আম্মু ফোনটা হাতে নেওয়ার পর শ্রাবণের ছবিটা স্ক্রিনের ভেতর উঠে আসে। ছেলেটি তোর বন্ধু? ইলেকট্রিসিটির কাজ করে না রে? না তো আম্মু, কেন? আরে, এই ছেলেটাই তো সেদিন তোর ঘরের বিদ্যুৎ লাইন ঠিক করে গেল। অবশ্য সাথে আরও 2 জন ছিল। কথাটা শুনে আকাশের মনে একটা খটকা লাগে। সাথে সাথে আকাশের মনে পড়ে, নীলানা বলছিল যে আবার যেন নাকি স্টেজের রুমে কি রাখা আছে। আকাশ আর সময় নষ্ট না করে ফোনটা নিয়ে চলে যায় স্টাডি রুমে। আরে, এই ছেলেটাই তো সেদিন তোর ঘরের বিদ্যুৎ লাইন ঠিক করে গেল। অবশ্য সাথে আরও 2 জন ছিল। কথাটা শুনে আকাশের মনে একটা খটকা লাগে। সাথে সাথেই আকাশের মনে পড়ে, নীলানা বলেছিল যে আবার যেন নাকি স্টাডি রুমে কি রাখা আছে। আকাশ আর সময় নষ্ট না করে ফোনটা নিয়ে চলে যায় স্টাডি রুমে। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে কিছু পায় না আকাশ। হতাশ হয়ে চেয়ার টেনে বসে পড়ে। চোখে পড়ে টেবিলের উপর একটা কাগজের ওপর একটা চিঠি। এটাই কি সেই জিনিস? দেখি। প্রিয় স্বামী, স্বামী, হ্যাঁ স্বামী, সেই অধিকারটা আমার আছে, তবে এই অধিকার নিয়ে আর কোনোদিন তোমার সামনে গিয়ে দাঁড়াবো না। জানো, আমাদের বিয়ের প্রথম রাতে তোমার উপর প্রচণ্ড রকমের রাগ হয়েছিল, শুধু এই ভেবে কেন তুমি আমায় বিয়ে করে আনলে, কেন বিয়েতে রাজি হলে। আমরা তো বিয়ে ভাঙারই প্ল্যান করেছিলাম, তুমি রাজি না হলে তো আমায় এখন বিয়ে করতে হতো না।
তারপর যখন তোমায় ডিভোর্সের কথা বললাম, তুমি চোখ বুজেই হ্যাঁ বলে দিলে। তখন বুঝতে পারলাম, আর যাই হোক, তুমি ছেলে ততটা খারাপ না। আস্তে আস্তে তোমার বাথরামও চলতে থাকলো। তোমার বাথরামোগুলো ভালো না লাগলেও তখন ততটা খারাপ লাগতো না। জানো, তুমি যখন শ্রাবণের সাথে দেখা করার জন্য আমায় নিষেধ করলে তখন খুব রাগ উঠেছিল, কিন্তু যখন ফোনের কথা বললে তখন রাজি হয়ে যাই, শুধু এই ভেবে যে মাত্র 3 মাসই তো। জানো, শ্রাবণের সাথে তখন কোনো দিন প্রায় কথাই হতো না, তবুও মিস করিনি তাকে। তখন এই চিন্তাটা মাথায় ছিল না, কিন্তু কিছুদিন পর ঠিকই বুঝতে পারলাম। জানো, সেদিন যখন শ্রাবণ অন্য মেয়ের সাথে ওই অবস্থায় দেখলাম, প্রচণ্ড রাগ হয়েছিল। সেই দিন মনে হয়েছিল বাড়ি দিয়ে তার মাথাটা ফাটিয়ে দেয়। পরে বাসায় এসে প্রচণ্ড কান্নাই ভেঙে পড়ি। সেদিন কেন কেঁদেছিলাম আমি নিজেও জানি না। শুনেছি মন ভেঙে গেলে নাকি বুকে প্রচণ্ড জ্বালাপোড়া করে। কই, সেদিন তো এমন হয়নি আমার। জানো, মা সেদিন তোমায় আমার হাতে তুলে দিল, কেমন যেন একটা ভালো লাগা কাজ করেছিল মনে, কিন্তু তোমার রিয়াকশন দেখে কান্নার মাঝেও না হেসে থাকতে পারিনি। জানো, সেদিন তোমার জ্বর আসলো, প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু তোমার কাঁপুনি শুনে কিছুটা আশ করতে পারি। একবার ভেবেছিলাম থাক, পরে আবার মনে সায় দিল না, তাই উঠে পড়লাম তোমার সেবায়। জানো, যখন তোমার মাথায় জল পড়তে দিয়েছিলাম তখন একেবারের জন্যও শ্রাবণের কথা মনে পড়েনি। দ্বিতীয় দিন যখন তোমার আবার জ্বর আসে তখন প্রচণ্ড রকমের রাগ হয়েছিল তোমার উপর, যে তোমার এত করে বললাম তবুও কেন একবার গেলে না ডাক্তারের কাছে। সেদিন রাতে খুব ভয় পেয়েছিলাম আমি, শুধু এই ভেবে তোমার কিছু হবে না তো। মাঝরাত্রিতে যখন তুমি জ্বরের দাপট দেয় আমায় তোমার লোমশ বুকে জড়িয়ে ধরলে, তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম আমি। প্রচণ্ড নেশায় ডুবেছিলাম, ইচ্ছে করছিল তোমার সাথে এক হয়ে যায়। সেদিন থেকেই তোমায় জড়িয়ে ধরতে আমার ভয় লাগে, যদি আমার নেশা লেগে যায়। জানো, দেশে ফেরার দিন ওভাবে বলতে চাইনি তোমায় কথাগুলো, তবুও বলে ফেলেছি। বুঝতে পারিনি এই ফুলটা আমায় এইভাবে ভুগাবে। বাড়িতে যতদিন ছিলাম তুমি একটু আমার সাথে ভালো করে কথা বলনি। খুব করে চাইতাম তোমার সাথে কথা বলার জন্য, কিন্তু তুমি এড়িয়ে যেতে। জানো, তখন অনেক মিস করতাম তোমার বাথরামোগুলো, খুব করে চাইতাম তুমি আগের মতো হয়ে যাও। এতটাই মিস করতাম তোমার বাথরামোগুলোকে। এক বিছানায় থাকার পরেও পাশ ফিরে চোখে জল ফেলতে হতো আমায়। তারপর চিন্তা করলাম এর একটা বিহিত করতেই হবে, মাপ চেয়ে নেব তোমার কাছে। কিন্তু বুঝতে পারিনি সেদিন রাতে যে আমার জন্য এতগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তোমায় প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছি। ভেবেছিলাম হয়তো তুমিও আমায় ভালোবাসো, অভিমান করে কথা বলছো না, কিন্তু আমার এই চিন্তাকে মিথ্যা প্রমাণ করে সেদিন রাতেই ওই মেয়েটা আমায় সব জানিয়ে দেয়। অবশ্য তোমার কাছেই ফোন দিয়েছিল। তখন বুঝতে পারলাম কেন তুমি আমায় ডিভোর্স দিতে উঠে পড়ে লেগেছ। মেয়েটি যখন বলল আমাকে ডিভোর্স দিয়ে তুমি আরও বিয়ে করবে, তখন মনে হচ্ছিল কেউ যেন দাঁত দিয়ে আমার কলিজা টুকরো টুকরো করে ফেলছিল। আচ্ছা, তুমি কি জানো তোমার ঘরে সিসি ক্যামেরা লাগানো আছে? কাল যখন ধাক্কা খেয়ে পড়ে যায় তখন দেখি টেবিলের সাথে নিচে লাগানো সিসি ক্যামেরা, হয়তো আরও আছে। আচ্ছা, রুমে এসব লাগিয়ে রাখছো কেন? কবেই বা লাগিয়েছো? আগে তো দেখিনি। যাই হোক, সকালে বললে তুমি আমি নাকি প্রতিদিন বিকেলে শ্রাবণের সাথে কথা বলি। জিজ্ঞাসা করলাম কে বলেছে, তুমি উত্তর দিলে না। তুমি কি জানো সেদিনের পর থেকে শ্রাবণের সাথে আমার আর কোনো কথা হয়নি। আর বিকেলে আম্মু বেশ কয়েকদিন ধরে ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। তোমায় বলবো বলবো করে বলা হচ্ছে না, প্রায় সময় ভার্সিটিতে থাকি, তাই বিকেলে ফোন দেয় আম্মু। আর সেইখানে তুমি শ্রাবণের নাম বসালে কি করে? তুমি তো আমায় ডিভোর্স দিয়ে ওই মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছ। 3 মাস পূর্ণ, সঠিক সময় লেটার পেয়ে যাবে, আপাতত বিয়ে করে নিতে পারো। আর আমায় খোঁজার চেষ্টা করো না, পাবে না। আর সিম অন রেখেছি আব্বু আম্মুর জন্য, তুমিও ফোন দেবে না। তুমি কেন, যদি অন্য কোনো অপরিচিত নাম্বার থেকেও ফোন আসে তাহলে আর এই সিম অন থাকবে না। ড্রয়ারে দেখো, একটা মেমোরি আছে, সেখানে পুরো মাসের কল রেকর্ড আছে, শুনে নিও। আমার ফোনে অটো কল রেকর্ড অন করা। আর একটা কথা বলে দিই, যেটা মুখে বলতে পারিনি, কিন্তু এখন বলতে বাধা নেই। প্রচণ্ড ভালোবেসে ফেলেছি তোমায়, অনেক মিস করি তোমার বাথরামোগুলোকে। ভালো থেকো। চিঠিটা পড়তে লাগলো আকাশ। পড়তে পড়তে কখন যে আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল সে নিজেও বুঝতে পারেনি। নীলাও আমায় ভালোবাসে ভাবতেই মনটা নেচে উঠছে, কিন্তু নীলাকে এখন পাই কোথায়? ও তো বললো আবার ঘরে মিস্টার সিসি ক্যামেরা লাগানো আছে। কই, আমি তো কোনোদিন লাগাইনি, এমনকি দেখিও নি। আম্মু বললো শ্রাবণ এসেছিল বিদ্যুৎ লাইন ঠিক করতে। ওই কি করেছিল এই কাজ? আচ্ছা, তাহলে শ্রাবণী কি আমার দুর্বলতা শুধু সিসিটিভি ফুটেজ দেখে কল করেছিল?
আর নীলা এবার কোন মেয়েটির কথা বললো? শ্রাবণ, তোকে আমি ছাড়বো না। এতদিন তুই খেলেছিস, এখন আমি খেলবো। তার আগে আমার নীলাকে খুঁজে বের করতে হবে। তখনই আকাশ ওর বন্ধুদের কাছে শ্রাবণের পুরো ডিটেলস বলে ওর ওপর নজর রাখতে বলে। এখন আকাশের মনে একটাই প্রশ্ন, নীলা এখন কোথায় থাকতে পারে? ও তো বাবার বাসায় যায়নি, তাহলে কোথায় যেতে পারে? আর কলও করতে পারছি না, রিস্ক। যদি সত্যিই বন্ধ করে রাখে? তখন আকাশের মাথায় এক বুদ্ধি আসে। ওয়াও, দারুণ আইডিয়া। বাবু, তুমি দাঁড়াও, দেখো, তোমাকে খুঁজে বের করবার 2 মিনিটের না। রাজেতে এই সময়টুকু সেই সময়ের ব্যাপার। তুমি দাঁড়াও, আমি আসছি। তুমি আমার বাথরুমও মিস করছো, তাই না? দাঁড়াও, একটু পর আর মিস করতে হবে না। আকাশ রুমে এসে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আম্মু, গাড়ির চাবিটা দাও। কী রে বাপ, নীলা কোথায়? আর এখন আবার কই যাবি? নীলা মাকে ফোন দিয়েছিলি? আম্মু, আসলে হয়েছে কি, মানে থাইল্যান্ডে এক আন্টির সাথে পরিচয় হয়েছিল। তিনি এখানে নীলাকে দেখে নিয়ে যায়। নীলা আমায় নিয়ে আসতে বলেছে, তাই যাচ্ছি। এখন চাবি দাও। এই নে, সাবধানে যাস। আকাশ গাড়িতে এসে বসে, ল্যাপটপটা অন করে নীলার নাম্বারের লোকেশন ট্যাগ করে। নীলার নাম্বারের লোকেশন কানেক্ট করে ওই নাম্বারের লোকেশন টার্গেট করে ল্যাপটপটা গাড়ির সামনে রেখে চালাতে শুরু করে। এদিকে নীলা প্রায় 2 ঘন্টা যাবৎ এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। চোখের সামনে শুধু আকাশের মুখটা ভেসে উঠছে। আচ্ছা, আমি চলে এসেছি এটা জানার পর আপু আমায় কী করবে? আকাশের উপরে রাগারাগি করবে না তো আবার? না, একটু একটু রাগ করবে, পরে ঠিক হয়ে যাবে। আকাশ, তুমি যেহেতু অন্য কাউকে ভালোবাসো, তাহলে কি প্রয়োজন ছিল আমায় বিয়ে করার? কি প্রয়োজন ছিল আমাকে মায়ায় চড়িয়ে ফেলার? আমি কি খেলনা? যখন ইচ্ছে হবে ঘরে তুলবে, আবার যখন ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দেবে। আর কোনোদিনও যাবো না তোমার বাড়ি। এসব ভাবছে নীলাম আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ল্যাপটপ দেখে দীর্ঘ 6 ঘন্টা 25 মিনিট জার্নি পর আকাশ পৌঁছায় তার গন্তব্যস্থানে, একদম নীলার ঘরের সামনে। সামনে একটাই ঘর, তাই চিনতে অসুবিধা হয়নি আকাশের। আসার সময় রেস্টুরেন্ট থেকে 2 প্যাক বিরিয়ানি নিয়ে আসে আকাশ। না জানি সারাদিন কিছু খেয়েছে কিনা নীলা। এদিকে নীলা প্রায় রাত 1টা বাজে, তবু ঘুমাতে পারেনি নীলা। চোখের জলে বালিশ ভিজে গেছে, অবশ্য ভয় ভয়ও করছে। একটা আলাদা রুম, চোখে মুখে পানির ছিটা দিতে নীলা ওয়াশরুমে যায়। ওয়াশরুমটা রুমের বাইরে। আকাশ এক দৃষ্টিতে সামনে ঘরের দিকে তাকিয়ে আছে, কি দিয়ে কি শুরু করবে ভাবছে। এমন সময় ঘরের বাল্ব জ্বলে উঠল। ঘর খুলে বেরিয়ে এলো নীলা। আকাশ মনে মনে, ওয়াও, এই তো একটা চান্স দেখে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আকাশ আর দেরি না করে ঝটপট রুমে ঢুকে খাটে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর নীলা রুমে এসে খাটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বেশ কয়েকবার এমন হয়েছে তার, কেন যেন বারবার এই আকাশটা তার সামনে চলে আসে। হ্যালুয়েশন ভেবে আনমনা হয়ে নীলা খাটে শুয়ে পড়ে। তার বুকে ধুকধুকানি বেড়ে চলেছে, এখনো কাটেনি। হ্যালুয়েশন, ভূত নয় তো? চিৎকার দেবে। আর কিছু না ভেবেই নীলা জোরে একটা চিৎকার দিতে নেয়। এই চুপ চুপ, কি করছো? আমি আকাশ, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নীলা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে শান্ত গলায় বলল, কিভাবে এলে এখানে? ভালোবাসার টানে। বেরো, চলে যাও এখান থেকে, নয়তো কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাকবো। ভালো চাও তো চলে যাও। আকাশ নীলাকে জড়িয়ে ধরে। আমার একটা ভুল হয়ে গেছে, মাফ করে দাও না প্লিজ। আসলে হয়েছে কি, তারপর আকাশ সব কথা খুলে বলে। নীলা এক ঝটকায় আকাশের বাহুডোর থেকে মুক্ত হয়। আমি কোনো কৈফিয়ত শুনতে চাইনি। তুমি আমার কোনো কথা শুনেছিলে তখন? ভালোভাবে বলছি, চলে যাও। এরপর আকাশ আরো অনেকভাবে নীলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই ব্যর্থ হয়। আকাশ বুঝতে পারে এখন কোনো কাজ হবে না, সেই অভিমান করেই বসে থাকবে। যা করার কালকে একটা প্ল্যান করতে হবে। যাওয়ার আগে একটু আবেগে কান্দায় দেয়। ও চলে যাব? আজ সারাদিন কিচ্ছু খাইনি, খিদায় পেটটা চৌচো করছে। আবার কত দূর থেকে জার্নি করে আসলাম। এখানে তো কোনো আত্মীয় নেই যে তাদের বাড়ি থাকবো, তাই ভাবছিলাম যে তোমার এখানে থাকি, কিন্তু কপাল, জায়গা হলো না আমার। মন খারাপ করে কথাটা বলল আকাশ। নীলার দিকে তাকিয়ে দেখে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে, এখনই কেঁদে দিবে। ওকে, আমি কারো বোঝা হয়ে থাকতে চাচ্ছি না, বাই। এই বলে আকাশ বেরিয়ে যায়। এতক্ষণ নীলা অনেক কিছু বলতে চেয়েছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ হয়নি। আকাশ যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে নীলা।
সত্যিই তো সারাদিন না খেয়ে আছে, তার উপর আবার এখানে কোনো আত্মীয় নেই। কোথায় থাকবে ও? দোষ তো আমারও ছিল, আমি তো ওকে ভুল বুঝে চলে আসছি। তবুও একটা কড়া অভিমানের মনের মধ্যে কাজ করছে। শ্রাবণ বললে আরও বিশ্বাস করে নিল, আমাকে কিছু বলতেই দিল না। আর কিছু না ভেবেই নীলা বেরিয়ে আসে আকাশকে ডাকার জন্য। ততক্ষণে আকাশ গাড়িটা একটু দূরে নিয়ে ল্যাপটপে গেমস খেলতে ব্যস্ত। নীলা মনে মনে, ইস, কেন যে তখন ওভাবে বলতে গেলাম। কোথায় থাকবে এখন যদি চলে যায়? যাক, তাতে আমার কি? আমি ওর কে? আকাশের মাথায় একটা প্ল্যান আসে। ব্যথা পাবে তো, সমস্যা নেই, একটু মানিয়ে নেই। গাড়ি থেকে একটা চাকু বের করে আকাশ ডান হাতের মাঝখানে কিছুটা কাটে। আসলে ইচ্ছে করে কাটতে গেলে প্রচণ্ড ব্যথা পাওয়া যায়। যতটুকু রক্ত বের হয় ওইটুকু দিয়েই পুরো হাতে মাখিয়ে নেয়। তারপর সেই বিরিয়ানি 2 প্যাকেট 2 হাতে নিয়ে নীলু! আকাশের ডাকে ধরফরিয়ে ওঠে নীলা। তখন বাল্ব বন্ধ করেনি, তাড়াহুড়ো করে দরজা খুলে, এসো, ভেতরে আসো। কই গেছিলে তখন? আমি বলছি দেখেই চলে যেতে হবে। আসলে সারাদিন কিচ্ছু খাওনি মনে হয়, নাও খেয়ে নিও। রক্তমাখা হাতটা এড়ায় না নীলার চোখ। আই আই, তোমার হাতে কি হয়েছে? উত্তেজিত হয়ে একটা ওড়না ছিঁড়তে ছিঁড়তে কথাটা বলে নীলা। হাত কাটে কিভাবে? দেখে চলতে পারো না? হাতে বাঁধা শেষে উঠে পড়ে আকাশ। আচ্ছা, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি যাই। এই বলে আকাশ দরজার দিকে পা বাড়ায়। পেছন থেকে নীলা, আকাশ, হুম। যেতে হবে না। তাহলে কি করব? এখানে থাকতে পারো আজকে। খাট তো ছোট, তোমার অসুবিধা হতে পারে। হবে না, ফ্রেশ হয়ে এসে বসো। হাত বাঁধা। ওকে, এমনিই আসো। আকাশ গিয়ে খাটে বসে। নাও খেয়ে নাও। তুমিও খাও। হুম। কি হলো, না খেয়ে বসে আছো যে? হাত তো বাঁধা। ও, এই বুদ্ধিটা কি আগে থেকেই করে এসেছিলে? কোন বুদ্ধি? কিছু না, হা করো। হুম। অতঃপর 1 প্লেট খেতে লাগলো দুইজন। আচ্ছা নীলু, তোমার হাতে খেতে তো মজা কেন? আজ থেকে আর কোনো দিনও নিজে খাবো না, তুমি খাইয়ে দেবে। দেখা যাবে, এখন শুয়ে পড়ো। হুম। অতঃপর বাল্ব অফ করে শুতে আসে নীলা। আকাশ এক টান দিয়ে নীলাকে তার বুকে জড়িয়ে ধরে। আচ্ছা নীলু, তোমায় এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? দেখো, একদম ফাসলামো করবা না। এমনিও খাটিটা অনেক ছোট, ছাড়ো। হুম। আজ আমি এভাবেই ঘুমাবো। দেখো, ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু এখন চিৎকার করব। ওকে, করো। আয়া! অমনি আকাশ নীলার লিপে নিজের লিপ বসিয়ে দেয়। সকালে নীলু, রেডি হয়ে নাও, আমরা বেরোবো এখন। কোথায়? আমি যাচ্ছি না। দেখো নীলু, প্লিজ সময় নষ্ট করো না, আব্বু আম্মু টেনশনে আছে। হ্যাঁ, আমি তো খেলনা। এখন ঘরে নিবে, পরে ফেলে দিবে। আচ্ছা বাবা, সরি, বললাম তো, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। নীলা আকাশ সেদিন বাড়িতে চলে আসে। শাকিল জানায় শ্রাবণ নাকি একটা দরকারে থাইল্যান্ডে গিয়েছিল। সেখান থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তার মামা দেখেছে। আজ নীলা আকাশের বিয়ের 3 মাস চলছে। 3 মাস পূর্ণ হচ্ছে। রাত 12টা বেজে গেছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আছে, বারবার নীলাকে ফোন দিচ্ছে, ছাদে আসতে বলছে। শেষমেশ নীলা না পেরে ছাদে চলে আসে, অন্ধকার ছাদে। কি হয়েছে? এত রাতে এখানে ডাকলে কেন? একটু ঘুমাচ্ছিলাম। আজকে আমাদের বিয়ের কমাস মনে আছে চলে? নীলার মনে এক অজানা ভয় আঁকড়ে ধরে। 3 মাস? তোমার ইচ্ছেটা পূরণ করতে যাচ্ছি, কি বলো? আকাশ, সে কথা এখন ওঠাচ্ছ কেন? আকাশ একটা কাগজ বের করে। দাও, সই করে ফেলো। এমন করছো কেন তুমি? আমি পারবো না। নীলা কেঁদে দিয়ে আকাশকে জড়িয়ে ধরে। তোমায় করতে হবে না, যদি একটা কাজ করো। বলো, কি করতে হবে? আমি সব করতে রাজি। গভীরভাবে একটা চুমু খেতে হবে। এখন এই কাগজটা পড়ো। নীলাও আর কিছু না বলে একটা গভীরভাবে চুমু খায়। যা লেখা ছিল, এটা একটা এগ্রিমেন্ট। নীলা আকাশ কেউ কাউকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না। অবশ্য একটা রাস্তা খুলে রাখা হলো, যদি তারা আলাদা
হয়ে যেতে চায়, তাহলে যে যেতে চাইবে তাকে 9,999টা বেবি দিয়ে যেতে হবে। ওরে শৈতান, দাঁড়াও, তোমার হচ্ছে। নীলা আকাশকে দৌড়ানি দিয়ে একদম রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অতঃপর শুভরাত্রি।